আপনার যদি এক্সপেকটেশন হয় যে আমি কালকে চাঁদে গিয়ে ডিনার করব, এটাকে বলা হয় একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। আপনি যদি বলেন আমি একদিন এইখানকার সব থেকে বড় ক্লথ মার্চেন্ট হব, তাহলে এটা কিন্তু একটা অ্যাচিভেবল স্বপ্ন। কেউ যদি বলে আমি 20% প্রফিটে খুশি, কেউ যদি বলে আমি 50% প্রফিটে খুশি, তা তাকে একটা প্রশ্ন, তাহলে 100% প্রফিট হলে কি তুমি নেবেন না? বিজনেস ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, তার সাথে মার্কেটিং একটু শুনতে চাই। আপনি যদি আজ একটা গাড়ি কিনেছেন, 3 বছর পর ওই গাড়ি কোম্পানি থেকে আপনার কাছে ফোন আসবে, আপনি গাড়িটা কেমন চলছে, ভালো। আচ্ছা, আপনার গাড়িতে কিন্তু 2টো এয়ারব্যাগ ছিল, আমাদের কাছে একটা লেটেস্ট মডেল এসেছে যেখানে 8টা এয়ারব্যাগ আছে। আপনি কি আপনার গাড়িটা এক্সচেঞ্জ করতে চান? মিনিমাম টাইম অ্যান্ড ম্যাক্সিমাম আউটপুট, এটাই কিন্তু ব্যবসা বলুন, সমাজ বলুন, সময় বলুন, জীবন বলুন, সংসার বলুন, যে কোনো জায়গায় বলুন, যে মিনিমাম টাইম অ্যান্ড ম্যাক্সিমাম আউটপুট, এইটাই কিন্তু শেখাই আমরা। নমস্কার, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির পডকাস্ট সেশনে আরও একবার স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু সম্রাট। আর কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো রাখার জন্য প্রত্যেকটা দিন আমরা আসি বিভিন্ন রকমের ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানান দিতে। আজকে আমাদের এই পডকাস্ট সেশনে আমাদের জীবনের ব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলতে চাই, মানে ম্যানেজমেন্ট। অবাক লাগছে? না, অবাক হওয়ার কিচ্ছু হয়নি, কারণ আপনার জীবনে চলার পথে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ম্যানেজমেন্ট ওতপ্রোতভাবে জড়িত। বলুন তো কিভাবে? কিভাবে জড়িত সেটা আপনি নিজেও জানেন অথবা জানেন না। আপনি যখন প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠছেন বা ঘুমোতে যাওয়ার মধ্যে আপনার জীবনযাত্রায় ম্যানেজমেন্ট বিভিন্ন পর্যায়ে কিন্তু ভূমিকা গ্রহণ করছে, সেটা বিস্তারিতভাবে জানার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের এই ইউনিভার্সিটি, মানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নীলাঞ্জন মিত্র, এবং তাকে আমরা পেয়ে সত্যি খুবই ঋদ্ধ। স্যার কেমন আছেন? নমস্কার। নমস্কার। একদম। আর এই যে আপনার স্বতঃস্ফূর্ততা প্রথমত, আর সবসময় একটা ভালো থাকার প্রবণতা, এটা অনেকটা মানে ম্যানেজমেন্টের সবার আগে সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের হৃদয়কে খুব আনন্দ দেয় এই বিষয়টা। এই যে প্রথমত হচ্ছে যে ম্যানেজমেন্ট, আমি যেটা ইন্ট্রোডাকশনে বলছিলাম যে ম্যানেজমেন্ট আমাদের জীবনযাত্রার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। এই ওতপ্রোতভাবে জড়িত যে বিষয়টা, সেটা কিভাবে জড়িত হয়ে রয়েছে আমাদের জীবনযাত্রায়, সেটা যদি একটু একদম শুরুর সময় থেকে তুলে ধরেন। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা বলতে যেটা আমরা বুঝি, এটা এই যে ব্যবস্থাপনা মানে যেখানেই একটা ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাটাকে সুচারুভাবে পরিচালনা করতে গিয়ে আমাদের যা যা প্রয়োজন, মানে ধরুন আমি এমন একটা কিছু করছি, আমি এমন একটা কোনো কাজ করছি, বা আমি এমন একটা কোনো প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে আমি ইনভলভ রয়েছি, এবং সেই প্রসেস বা প্রক্রিয়াটা যাতে সঠিকভাবে সুচারুভাবে চলে। আমরা যেটা বলতে চাইছি যে ধরুন এই যে আপনি বললেন যে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, মানে যেখানে কোনো ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটাকে সুচারুভাবে পরিচালনার একটা প্রয়োজন আছে। মানে আপনি জীবনে যাই করুন, আপনি আপনার কেরিয়ারে যাই করুন, এবার সেক্ষেত্রে যদি আপনি এই যে পরিচালনা, ম্যানেজমেন্ট, কন্ট্রোল, এই ব্যাপারগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার জীবন, আপনার জীবনযাত্রা, আপনার কাজের জায়গা সবটাই একটা সুন্দরভাবে পরিচালিত হবে। এবং যেটা সবথেকে প্রধান ইস্যু, সেটা হচ্ছে যে আপনি যদি এই প্রক্রিয়াগুলো জানেন, যেমন ধরুন আমি একটা কথা বলছি, যে আপনাকে কুয়ো থেকে জল তুলতে হবে। এবার কুয়ো থেকে জল তোলার পদ্ধতিটা আপনি দেখবেন যে ছোটবেলা থেকে, প্রাচীন সময় থেকে, ফ্রম দ্য এনশিয়েন্ট টাইমস আজ অব্দি কুয়োটা একই রকম আছে, কিন্তু জল তোলার পদ্ধতিগুলো কিন্তু দিন দিন র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, একদম পরিবর্তনশীল। এবং তার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে কেউ হচ্ছে কি কুয়োতে বালতি ফেলে জল তুলছে, তারপর কিছুদিন পর একটা কপিকল বা একটা এরকম কিছু আবিষ্কার হলো যে একটা হুইলের মাধ্যমে মানুষ দড়িটা টেনে তারপর জল তুলছে। তারপর হলো মানুষ কুয়োর বাইরে একটা নলকূপ বসিয়ে সেই নলকূপটাকে প্রেস করে জল তুলছে। এরপর হলো যে একটা পাম্প লাগিয়ে, সেই পাম্প লাগিয়ে আমি জলটা তুলছি। এবার কিভাবে আপনি এটা তুলবেন, কত এফিশিয়েন্টলি তুলবেন, কত কম সময়ের মধ্যে কত বেশি আউটপুট আপনি দিতে পারবেন, ব্যবস্থাপনা এটাকেই বলে। যেমন আপনাকে যদি কেউ বলে যে তোমাকে 1 পাতা লিখতে হবে, তাহলে 1 পাতা লেখাটা শুধু কিন্তু উদ্দেশ্য নয়। আপনাকে যদি আপনি আপনার ব্যবহারিক জীবনে, আপনার কর্মক্ষেত্রে যদি আপনি একটা কাজ পান, কোনো একটা কেউ আপনাকে কাজ দিল, একটা টাস্ক দিল,
সে সেই টাস্কটা করাটাই কিন্তু একমাত্র লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে টাস্কটা করতে হবে, টাস্কটা একদম পারফেক্টলি আমাকে শেষ করতে হবে এবং সেটাকে সবসময় কম সময়ের মধ্যে করতে হবে। তাহলে এই যে কনসেপ্টটা চলে আসছে যে মানে মিনিমাম টাইম অ্যান্ড ম্যাক্সিমাম আউটপুট, এটাই কিন্তু ব্যবসা বলুন, সমাজ বলুন, সময় বলুন, জীবন বলুন, সংসার বলুন, যে কোনো জায়গায় তো যে মিনিমাম টাইম অ্যান্ড ম্যাক্সিমাম আউটপুট, এইটাই কিন্তু শেখাইয়া। এই ম্যানেজমেন্টের একটা প্রাথমিক স্তরের একটা ধারণা আমরা পেলাম। আর এইটা আপনি যার মধ্যে দেখতে পেলাম যে একটা টিম ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, যেটা একটা ওয়ার্কিং ম্যানেজমেন্টের বিষয় রয়েছে। আমি এখানেই আসবো, সেটা হচ্ছে যে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, বিজনেস ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি। এই বিজনেস ম্যানেজমেন্টের সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস মানে আমি বলতে চাইছি ব্যবসা। এবার ব্যবসার কতগুলো আঙ্গিক আছে, ব্যবসার কত রকম প্রকারভেদ আছে, অগুন্তি। ব্যবসাকে যদি ব্রডলি আমি দুভাবে ক্লাসিফাই করি, তাহলে ধরুন একটা সেক্টর থাকে, একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর, একটা সার্ভিস সেক্টর। অবশ্যই দুটো জায়গায় আমার মেনলি ব্যবসাকে আমি মেনলি ব্রডলি দুটো এতে আমি ক্লাসিফাই করতে পারি। এবার কি ব্যবসা হয় তার কোনো লেজিটিমেসি নেই, তার কোনো ঠিক নেই। আইটি হতে পারে, ব্যাংক হতে পারে, ফিনটেক হতে পারে, ম্যানুফ্যাকচারিং হতে পারে, অটোমোবাইল হতে পারে, এগ্রিকালচার হতে পারে, বায়োটেকনোলজি হতে পারে। এই যে যত রকম স্ট্রিম পড়ানো হয়, সেই সবকটা স্ট্রিমেরই একটা ব্যবসাযোগ্য আঙ্গিক আছে, একটা ব্যবসাযোগ্য দৃষ্টিভঙ্গি আছে। এইবার এই সমস্ত ব্যবসাগুলোকে যদি, এবার ব্যবসা বলতে আমরা কি বুঝি, এবার ধরুন একটা প্রোডাকশন কিছু একটা হচ্ছে, ধরুন একটা বায়োটেকনোলজির একটা ইকুইপমেন্ট, ধরুন একটা মাইক্রোস্কোপ, সরাসরি বিজনেস ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত নয়। মাইক্রোস্কোপ একটা সায়েন্টিফিক একটা ইকুইপমেন্ট, আমাদের ম্যাক্সিমাম বায়োটেকনোলজি, হেলথ সায়েন্স এদের সঙ্গে রিলেটেড। আচ্ছা, এই যে মাইক্রোস্কোপটা আমি ম্যানুফ্যাকচার করছি, ম্যানুফ্যাকচার করার পর কি মাইক্রোস্কোপটা ডিজাইন করার জন্য আপনার একটা সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গি লাগবে। অবশ্যই ডিজাইন করার পর থেকেই আপনার কিন্তু শুরু হয়ে যাবে, আপনি যেই মুহূর্তে প্রোটোটাইপটা বানিয়ে ফেললেন, ঠিক তারপর থেকেই শুরু হবে কিন্তু আপনার বিজনেসের আসল জায়গা। প্রথম জায়গাটা আসি, সেটা হচ্ছে প্রোডাকশন। আপনি মাইক্রোস্কোপটাকে প্রোডাকশন করছেন, এবার এই প্রোডাকশনের জায়গা থেকে আপনার শুরু হয়ে গেল আপনার ম্যানেজমেন্টের যে মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আসা শুরু হয়ে গেল। কিভাবে? যেমন ধরুন, আপনার একটা মাইক্রোস্কোপ বানাতে আপনার কি প্রয়োজন হয়, ধরে নিচ্ছে একটা প্লাস্টিকের বডি, বা ধরুন র মেটেরিয়াল, যেটাকে আমরা কাঁচামাল বলি। তো র মেটেরিয়ালটা আমাদের প্রয়োজন হবে। সেই র মেটেরিয়ালটাকে একটা ছাঁচে ফেলে বা বিভিন্ন জিনিসগুলোকে অ্যাসেম্বল করে আমি একটা মাইক্রোস্কোপ বানাতে পারবো। এইবার এই মাইক্রোস্কোপের আইটেমগুলো বিক্রি হয়, কিন্তু ধরে নিচ্ছেন আমার স্টেটে বিক্রি হয় না। ধরে নিন আমাকে মধ্যপ্রদেশ থেকে আনতে হবে, আমাকে বিভিন্ন জায়গা থেকে আমাকে আনতে হবে। এবার একটা জিনিস, সেটা হচ্ছে আমাকে ট্রাকে করে আনতে হবে। বেশ, ট্রাকে করে আনছি, একটা ট্রাকের ক্যাপাসিটি হচ্ছে সে 1000 মাইক্রোস্কোপ কিনে আনতে পারে। 1000 মাইক্রোস্কোপ তার বহনযোগ্য ক্ষমতা। এইবার আপনি আজকে 20টা মাইক্রোস্কোপের অর্ডার পেলেন, আপনি বাজারে আপনি উত্তরপ্রদেশ থেকে বা হিমাচল প্রদেশ থেকে আপনি 20টা মাইক্রোস্কোপ অর্ডার করলেন। 20টা মাইক্রোস্কোপ আপনার কাছে ডেলিভারি হলো বাই ট্রাক। 20টা মাইক্রোস্কোপ আনার জন্য কিন্তু ট্রাকের যে খরচা, 1000টা মাইক্রোস্কোপ আনলেও কিন্তু ট্রাকের একই খরচা। ট্রাকের ভাড়া কিন্তু 10,000 টাকা। আপনি 20টা আনুন, 1000টা আনুন বা কিছু নাই বা আনুন, ট্রাকের ভাড়া তো একই আছে, কারণ তার হাইয়েস্ট ক্যাপাসিটি। তাহলে কোন ক্যাপাসিটিতে তাকে ইউজ করবো? এবার আপনি বলবেন, বেশ, তাহলে আমি 1000টা মাইক্রোস্কোপ কিনে আনবো। কিন্তু 1000টা মাইক্রোস্কোপ কিনে আনলে আপনার যেটা বড় অংশের ক্যাপিটাল এই কাঁচামালের মধ্যে ঢুকে স্ট্যাক হয়ে যাচ্ছে। কারণ আপনার এই যে 20টা মাইক্রোস্কোপ তো আর চাল ডাল নয় যে যার সেইভাবে বিক্রি হবে, সেইভাবে তার রোটেশন হবে, তাড়াতাড়ি বিক্রি হবে। এইবার আপনি ভাবুন যে এই যে মাইক্রোস্কোপগুলো, আমার ক্যাপাসিটি হচ্ছে 20টা বিক্রি করার, তো সেফ সাইড আমি 40টা কিনে আনলাম। 1000টা মাইক্রোস্কোপ এনে আমি যে ক্যাপিটালটাকে স্ট্যাক করে ফেলছি, সেটা কি হবে? এই ডিসিশনগুলো নিতে আমরা পারি না বলে অনেক ব্যবসা কিন্তু অচিরেই শেষ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমরা বলছি যে তাহলে কতটা আনবো যাতে আমার সারভাইভ করার মতো ওয়ার্কিং ক্যাপিটালও থাকে, আবার কোন সংখ্যাটা আনবো যাতে আমি সব থেকে কম প্রাইসে পেতে পারি, যেটাকে আমরা আমাদের ম্যানেজমেন্টের ভাষায় বলি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ। যে কোন
মানে মাত্রায় আমি আনবো, কতগুলো সংখ্যায় আমি কিনবো, এইটা শেখাই হচ্ছে ম্যানেজমেন্ট। এবার আপনি করে নিলেন, চলে এলো আপনার র মেটেরিয়ালটা যাবে কোথায়? র মেটেরিয়ালটা যাবে হচ্ছে আপনার প্রথম যাবে ফ্যাক্টরিতে। এবার ফ্যাক্টরির লেআউট কি হবে, কতজন কাজ করবে ফ্যাক্টরিতে, কটা শিফটে কাজ করবে, আপনার টোটাল দিন হচ্ছে ধরুন 24 ঘন্টা, একজন শ্রমিক যিনি 8 ঘন্টা কাজ করতে পারেন। এবার আপনার ধরুন আজকে হঠাৎ করে হলো আপনার যে আমাকে প্রোডাকশনটা বাড়াতে হবে, প্রোডাকশনটা বাড়াতে গেলে আপনি কি করবেন? কাজের সময়কে বেশি করবেন, তাহলে আপনাকে ওয়ার্কম্যানকে কিন্তু বোনাস দিতে হবে, নাকি আপনি শিফট বাড়িয়ে দেবেন, মানে ঠিক আছে আমার মর্নিং এবং ইভিনিং দুটো শিফট হচ্ছে, আমি একটা নাইট শিফট বাড়িয়ে দিলাম। আপনি কোনটা করবেন, কোনটা করলে আপনার সব থেকে বেশি আপনি লাভবান হবেন, যাতে আপনি, আমাদের নিয়ম হচ্ছে ইউনিট প্রাইস, পার ইউনিট কস্ট, যেটা পার ইউনিট কস্টটাকে মিনিমাইজ করা। কারণ প্রফিট করার দুটোই রাস্তা আছে, এর বাইরে আর কিছু নেই। এক, মিনিমাইজ দ্য কস্ট অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্য সেল। এছাড়া পৃথিবীতে প্রফিট করার কিন্তু আর কোনো উপায় নেই। কেউ যদি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করে যে আপনি বিজনেস কেন করতে চান, তার অনেকগুলো অ্যান্সার হতে পারে। আমি স্বাবলম্বী হতে চাই, আমি সমাজের জন্য কিছু করতে চাই, কিন্তু মূল অন্তর্নিহিত অর্থটা কি? অন্তর্নিহিত অর্থ হচ্ছে আমি বিজনেস করছি, ব্যবসা করছি আমি লাভের জন্য। দ্যাটস আ পয়েন্ট। তাহলে বিজনেসের মেন পয়েন্ট কি? বিজনেসের প্রথম লক্ষ্য কি? প্রফিট, টু আর্ন আ প্রফিট। নেক্সট কোশ্চেন আছে হাউ মাচ, কতটা প্রফিট। এই প্রশ্নটার কিন্তু খুব ডাইসি অ্যান্সার। এটা বিভিন্ন রকমের ফেজ, বিভিন্ন রকম ফেজ না। আপনি যদি বলেন যে আমি আপনাকে ধরুন প্রশ্ন করছি যে আপনি কতটা প্রফিট, ধরুন একটা জিনিস আপনার বানাতে 100 টাকা খরচা হয়েছে, তাকে কত টাকায় মার্কেটে বিক্রি করতে পারলে আপনি শান্তি পাবেন? ধরে নিচ্ছি আপনি 200 টাকায় বিক্রি করলেন, ধরেন আপনি 150 টাকায় বিক্রি করলেন, তাহলে আপনার 50% প্রফিট, আপনি খুশি? এই খুশিটার কোনো সংজ্ঞা নেই। এই জায়গাটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে খুশির কোনো সংজ্ঞা থাকা যায় না। এক্স্যাক্টলি। এবং এই ম্যানেজমেন্টটা এখানেই বোধহয় বেশি প্রখর হয়, কারণ তারা হয়তো এই রুলসটা বেঁধে দিতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে, যে এক্সপেকটেশনটা একটা জায়গায়, একটা লেভেল পর্যন্ত রাখা উচিত। না না, এক্সপেকটেশনের কথা বলছি না। মানে ধরুন এক্সপেকটেশন তো অবশ্যই, মানে এক্সপেকটেশন কি থেকে আসে? দেখুন, আপনার যদি এক্সপেকটেশন হয় যে আমি কালকে চাঁদে গিয়ে ডিনার করব, তাহলে এটাকে বলা হয় একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, অলিক কল্পনা, ইউটোপিয়ান একটা জগৎ। আপনি যদি বলেন আমি একদিন এইখানকার সব থেকে বড় ক্লথ মার্চেন্ট হব, তাহলে এটা কিন্তু একটা অ্যাচিভেবল স্বপ্ন। অবশ্যই। এইবার এই যে প্রফিটের কথাটা বললাম, কেউ যদি বলে আমি 20% প্রফিটে খুশি, কেউ যদি বলে আমি 50% প্রফিটে খুশি, তা তাকে একটা প্রশ্ন, তাহলে 100% প্রফিট হলে কি তুমি নেবে না? 200% প্রফিট হলে কি তুমি নেবে না? অবশ্যই নেবে। তাহলে আমার দুটো কোশ্চেন ছিল। প্রথম হচ্ছে বিজনেস কেন করছি? প্রথম উত্তর হচ্ছে টু আর্ন আ প্রফিট। সেকেন্ড উত্তর হচ্ছে হাউ মাচ প্রফিট। এটা আমরা একটা লাইনে সাবস্ট্যান্সিয়েট করতে পারবো, দ্য ম্যাক্সিমাম পসিবল প্রফিট। এক্স্যাক্টলি, ম্যাক্সিমাল পসিবল প্রফিট। এবং এরই সাথে আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে ডেভেলপমেন্ট বাড়ছে, আর ম্যানেজমেন্টের সাথে মার্কেটিং এর একটা ওতপ্রোত সংযোগ রয়েছে, যেটা আপনার সাথে আপনি কথায় তুলছিলেন, যে বিষয়গুলোতে মানে উপলক্ষ করছিলেন। এই মার্কেটিং এর জায়গাটা কিছুটা একটু জানার চেষ্টা করব, যে বিজনেস, আমি একবারেই কথাটা বলি তাহলে শুনতে ভালো লাগবে বিষয়টা। সেটা হচ্ছে যে এই যে বিজনেস ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, তার সাথে মার্কেটিং একটু শুনতে চাই। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, যখন আমরা এই বিগত প্রশ্নগুলোর উত্তর দিলাম যে আমি একটা প্রোটোটাইপ বানাচ্ছি, আমি একটা বিজনেস আইডিয়াকে জেনারেট করছি, যদি আমরা শুনে ফেলেছি অনেকগুলো, এবার আমরা কাঁচামালকে কিনে আনছি, আমরা প্রোডাকশনে দিচ্ছি। এইবার যে প্রোডাকশনটা হয়ে গেল, তারপর কি? আমার প্রোডাক্টটা হয়ে গেল, বেচতে হবে, যেটা হচ্ছে আপনার মেন সার্ভাইভাল। একদম। মার্কেটকে যদি আপনি রেডি করতে না পারেন, মার্কেটে যদি সেই প্রোডাক্টটাকে আপনি সেল করতে না পারেন, তাহলে কিন্তু এই টোটাল, মানে এই মার্কেটিংটাই হচ্ছে আপনার শরীরের, আপনার 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 যেরকম শিরা উপশিরা দিয়ে যেন রক্ত সঞ্চালিত হয়, ঠিক একইভাবে ব্যবসার যে সার্ভাইভাল, সেটা নির্ভর করছে সেলের উপর। আর সেলটাকে যদি, সেল হচ্ছে, অনেকে সেল ইকুয়াল টু মার্কেটিং মনে করে, একদমই নয়। আর সেল হচ্ছে মার্কেটিং এর একটা খুব ছোট্ট একটা পার্ট। মার্কেটিং এর ব্যাপ্তিটা বিশাল। মানে ধরে নিন যে একটা ব্র্যান্ডকে আপনি প্রথমে এস্টাবলিশ করবেন।
যে আমরা বিভিন্ন সময় শুনি যে খুব আজকে খুব নাম করেছেন এরকম কিছু কিছু ব্র্যান্ড, একসময় হয়তো ফুটপাত থেকে, একসময় হয়তো ঠেলাগাড়ি থেকে শুরু হয়েছিল, একটা খুব বড় স্বপ্ন নিয়ে তারা শুরু করেছিলেন, কিন্তু কিভাবে শুরু করলো? যেমন ধরুন বলছি যে এই ব্যারাকপুর শহরে একটু বিরিয়ানির বেশ হ্যাঁ, ব্যারাকপুর শহর মানেই বিরিয়ানি হাব। একটা মানুষের মধ্যে একটা ধারণা আছে, এবং আছেও বেশ আছে, কিছু নামজাদা, কিছু নামডাকওয়ালা বিরিয়ানির দোকান আছে। ধরুন এর মধ্যে একটা নতুন কেউ দোকান খুলতে চাইলো, সে কি করবে? মার্কেটিং এইখান থেকে শুরু হচ্ছে যে আমি আমার প্রোডাক্টটাকে কিভাবে সেল করব। প্রথম কথা হচ্ছে, এখানে যারা খুব নামডাকওয়ালা বিরিয়ানির লোক আছে, তাদেরকে আপনি দেখবেন তারা কিন্তু সেইভাবে আর বিজ্ঞাপন দেয় না, কারণ তাদের প্রোডাক্টটা অলরেডি এস্টাবলিশ। তার মানে যখন একটা মার্কেটে একটা নতুন প্রোডাক্ট আসছে, তখন আপনাকে জানাতে হবে যে কি আসছে, মানুষের মধ্যে কিউরিওসিটি তৈরি হবে। স্পেশালিটি কি আছে এটাও তো একটা ব্যাপার আছে। অবশ্যই ব্যাপার আছে, মানে ধরুন যে কেন আসবো আমি ওখানে। একদম। এবার ধরুন যে মার্কেট দু রকমের হয়, একটা হচ্ছে অনেক রকম হয়, তার মধ্যে দুটো খুব মেন বিভাগ হচ্ছে, একটাকে বলা হয় মনোপলিস্টিক মার্কেট বা যেটাকে বলা হয় একচেটিয়া মার্কেট, এবং আরেকটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বা প্রতিযোগিতামূলক। যেমন ধরুন এখানে সিএসসি, যাদেরকে আপনারা বিদ্যুৎ সরবরাহ করে, সেটাই একটি ব্যবসা, অবশ্যই সেটিও একটি কোম্পানি। সে আপনাকে বিদ্যুৎ সরবরাহ করছে, যদি 5 টাকা থেকে কালকে ইউনিট প্রতি 6 টাকা করে, আপনি খুব বেশি হলে চিৎকার করতে পারবেন, ঠিক আছে? বা আপনার যে বাকি যে খরচাগুলো আছে, সেই খরচাটাকে কম করে ওই খরচাটাকে আপনি কম্পেনসেট করতে পারবেন। ভারতীয় রেল যদি আজকে আপনার রেলের ভাড়া 2 টাকা বাড়িয়ে দেয়, তখন আপনি কি করবেন? আপনি গজগজ করতে করতে ট্রেনে উঠবেন, কিন্তু আপনি ট্রেনে উঠবেন। ইউ হ্যাভ নো আদার অপশন। কারণ যদি আপনাকে মনে হয় যে না, রেলের টাকা অনেক বেড়ে গেছে, তাহলে আপনি রেল অ্যাভেল করবেন না। এছাড়া তো আপনার কিছু টেক ইট অর লিভ ইট ছাড়া কোনো অপশন নেই। কিন্তু ব্যারাকপুরে যদি আমি বিরিয়ানির দোকান খুলি, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, এবং এই কম্পিটিটিভ মার্কেটে আপনাকে টিকে থাকতে হবে। প্রোডাক্ট লঞ্চ করলেও হবে না, আপনাকে টিকে থাকতে হবে। টিকে থাকতে গেলে, লম্বা দৌড়ে টিকে থাকতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যে এখন যে চলমান যেগুলো আছে, দেখুন ওই যে বলে না, মানে ভালোর কোনো শেষ নাই, ভালো খোঁজার চেষ্টা বৃথা তাই। আপনি ভালোর খোঁজে জানা শেষ নাই এর মতন বিষয়টা। এবার ধরুন মার্কেটে একটি খুব রমরমি একটি বিরিয়ানি চলছে, যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ খুব ভালো। আপনি যদি তাকে গভীরভাবে জিজ্ঞেস করেন যে এর মধ্যে আর কি কি মডিফিকেশন প্রয়োজন, না খুব ভালো, একটু অয়েলি, ইফ ইট উইল বি আ লেস অয়েলি ইট উইল বি গ্রেট, এটা সে বলতে পারে। বা ধরুন কেউ বলে যে খুব ভালো, খুব সুন্দর, একটু দামটা বেশি। বা কেউ বলতে পারে খুব ভালো কিন্তু অর্ডারটা পাওয়া যায় না, মানে একটু টাইম লাগে। আমি একজন নতুন ব্যবসাদার, আমি 3টে জিনিস আইডেন্টিফাই করলাম। ওকে, যদি আমি একটু লেস অয়েলি মানুষ, মানে কি বলবে, একটু জানে একটু বিরিয়ানি খেলে একটু কোলেস্টেরল বাড়ে, কিন্তু একটু কম তেলের খাবার খেলে ভাবে যে তার সেই বোধহয় সেই পাপটা বোধহয় ধুয়ে গেলে, তাহলে একটু যদি কম তেলে যদি আমি করতে পারি, আমি যদি একটুখানি আমার সাপ্লাই চেনটাকে আমি একটু ভালো করতে, যেমন বেশ কিছু বিরিয়ানির দোকান এখন কি শুরু করেছে, তারা নিজেরাই ডেলিভারি দিচ্ছে। যে সমস্ত ডেলিভারির যে সমস্ত ই-কমার্স চ্যানেলগুলো আছে, তাদের প্রতি আর ডিপেন্ড করছে না, তাদের সেখানেও আছে, কিন্তু তারা নিজেরাও এটা করছে। তাহলে সাপ্লাই চেনটা খুব সুন্দর হয়ে গেল। মানুষ যেন আমার এখানে, আমি খুব নামজাদা কয়েকটা দোকানে দেখেছি, একটা লম্বা লাইন করে যায়। যদি এটাকে আমি কিছু ভাবে ঠিক করতে পারি, যাতে মানুষকে অতটা ওয়েটিং টাইম না করতে হয়, আর আমার প্রোডাক্টটা যেন একটু কম দামে। আমার মনে হয় এগুলো মার্কেট সার্ভের উপরে কিছুটা নির্ভর। ভীষণভাবে মার্কেট সার্ভের উপর নির্ভর করে, কারণ আপনি যখন প্রথম একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, আপনাকে প্রথম দেখতে হবে যে মার্কেটের চাহিদাটা কি আছে। একদম আপনার ব্যক্তিগতভাবে মনে হতে পারে এটা খুব ভালো প্রোডাক্ট, আপনি যখন দেখবেন সেই প্রোডাক্টটা মার্কেটের খরিদ্দার নেই, তখন হবে কি, আপনি বন্ধ হয়ে যাবেন আপনি একদিনে। তাহলে আমরা এই যে টোটালি আলোচনাটার মেন জিনিসটা কি, যদি আপনি এই জিনিসগুলো না জানেন, তাহলে একটা কুঁড়ি অচিরেই ঝরে যাবে। ঠিক। এবং স্টার্টআপ ইন্ডিয়া, যে ইন্ডিয়ার যে স্টার্টআপ মুভমেন্ট, এই স্টার্টআপ ইন্ডিয়ার একটা বড় তথ্য হচ্ছে, এই যত স্টার্টআপ শুরু হচ্ছে তার একটা বড় অংশের স্টার্টআপ খুব অচিরেই কিন্তু হারিয়ে যাচ্ছে। সেই প্রোডাক্টটার মেরিট ছিল না তা কিন্তু নয়, মেরিট ছিল, কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটাকে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, তার প্রাইস কন্ট্রোলিং, এই সমস্ত জায়গায় কোথাও একটা সিগনিফিকেন্ট ল্যাকিং থেকে গেছে। যদি আজকে ম্যানেজমেন্টের এই সম্যক ধারণাটার তারা থাকতেন,
হয়তো একটা দারুণ সুন্দর আইডিয়া আপনার আমার যিনি ম্যানেজমেন্ট জানে না তার কাছ থেকেও আসতে পারে। সবাই যে ম্যানেজমেন্ট শিখেই বড় ব্যবসাদার হয়েছে তা নয়, মানে পুঁথিগত বিদ্যায় যারা হ্যাঁ, ব্যবসাদার। কিন্তু আপনি যদি দেখেন যে না আমি এইগুলো জিনিসগুলো জেনে যেতে পারি, এই যে কতটা মাল আনলে আমি সবচেয়ে কম টাকায় পাবো, একটু আগে আলোচনা করিও, বা কিরকম ফ্যাক্টরির লেআউট হলে আমার মালটা সবচেয়ে কম দামে তৈরি হবে। আচ্ছা, মার্কেটে যদি আমি এই প্রোডাক্টটা লঞ্চ করি, আমি যদি এখন 10 টাকা প্রাইস কম নিই, তাহলে কিন্তু আমি বেশ কিছু আমি খরিদ্দার পেতে পারি। আবার এক্ষেত্রেও একটা মানে একটা ডিফারেন্ট ওপিনিয়ন আছে, যে ধরুন একটা খুব দামি পেন দাম কমিয়ে দিলে কিন্তু লোকজন আবার সেটা কিনবেন। প্রোডাক্ট অনুযায়ী আপনার প্রাইসিং স্ট্র্যাটেজি ঠিক পেয়ে আপনি যে কথাগুলো বলছেন প্রথমত এইটা সর্বোত্তমভাবে একটা মার্কেটিং বা বিজনেস স্ট্র্যাটেজির উপর দাঁড়িয়ে রয়েছে একদম। এবং এই স্ট্র্যাটেজিটার সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে। এটাই কি ডেভেলপমেন্টের একটা অংশীদার হয়? একদম আপনি যথার্থভাবে বলেছেন। কারণ হচ্ছে দেখুন স্ট্র্যাটেজি, পরিকল্পনা। আপনি দেখুন সভ্য সমাজে এটা বলা খুব ডিফিকাল্ট, কিন্তু এখনো যুদ্ধ হয়। এখনো যুদ্ধ হচ্ছে এবং বিশ্বাস করবেন যে এই যুদ্ধের ওপরেও কিন্তু আমাদের দেশের অর্থনীতি, গ্লোবাল ইকোনমি কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে, যার জন্য কিন্তু আমাদের এখানে টায়ার ইন্ডাস্ট্রি হঠাৎ করে সাফার করে গেছে। আমাদের এখানকার বাচ্চা যারা মেডিকেল পড়তে যেত ইউক্রেনে, তারা সাফার করে গেছে। কিন্তু মানে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখনো যুদ্ধ হয়। আমার এই পশ্চিমবাংলায় কিছু দূর এগিয়ে গেলেই মুর্শিদাবাদ, সেখানেও পলাশির যুদ্ধ হয়েছিল। আজও রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হয়। দুটো যুদ্ধই যুদ্ধ, কিন্তু দুটো যুদ্ধেরই কি স্ট্র্যাটেজি এক? একদমই নয়। হাতিয়ার এক? একদমই লড়াইয়ের কায়দা এক নয়। ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্ট, ইকুইপমেন্টাল ডেভেলপমেন্ট, প্রসেস ডেভেলপমেন্ট, এটা সব জায়গাতে রয়েছে। আপনি আজকে একটা প্রোডাক্টকে যেভাবে, ধরুন এই যে একটু আগে বিরিয়ানি নিয়ে কথা বললাম, আজ থেকে তো 30 বছর আগেও বিরিয়ানি বিক্রি হয়েছে, হয়নি? অবশ্যই হয়েছে। তখন কিন্তু ব্লিঙ্কিট ছিল না, তখন কিন্তু জোম্যাটো ছিল না, তখন কিন্তু ফ্লিপকার্ট ছিল না, এরা ছিল মানে ই কমার্সের সিস্টেমটা ছিল না, ই কমার্সের সিস্টেমটা ছিল না। তার থেকেও বড় কথা হচ্ছে এইভাবে সোশ্যাল মিডিয়া ছিল না, ফুড ব্লগিং ছিল না। আপনি খাবার খেয়ে একটা রিভিউ দিলেন, সেই রিভিউটার সিস্টেম ছিল না। এমনকি জোম্যাটোতে আপনি যখন খাবার নিচ্ছেন, আপনি খাবারকে রেট দিতে পারছেন, মানে সেখানে দুরকম রেটিং সিস্টেমের জায়গাটা ছিল না তো। এবার সেই জায়গাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তাহলে সেই দিনকার স্ট্র্যাটেজি আর আজকের স্ট্র্যাটেজি কি সেম হবে? একদমই হবে না। একটা সময় গেছে, যেমন ধরুন খুব নর্মালি বলছি, একটি কোম্পানি ছিল ফিলিপস, আমরা ছোটবেলায় দেখেছি, ভীষণ ডিউরেবল প্রোডাক্ট। ফিলিপসের টিভি আমাদের বাড়িতে আমার বাবা বলতেন যে 22 বছর হয়ে গেছে, টিভি কিছু হয় না, মাইনর রিপেয়ারিং হয়, কিন্তু টিভি একদম কিন্তু দুর্দান্ত। একদমই। আর সব থেকে বড় কথা হচ্ছে রেডিও। একদম রেডিও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এই রেডিও যারা আমরা এই ধরুন 90s এর সময়, যারা 90 দশকের যারা আমরা আছি, রেডিও, ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন, এটা আমাদের কাছে খুব নস্টালজিক ব্যাপার। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে এক্সেসিভ ডিউরেবল প্রোডাক্ট বানিয়ে কিন্তু কোম্পানিটা শেষ হয়ে গেল। এক্স্যাক্টলি। এক্সেসিভ ডিউরেবল প্রোডাক্ট মানে আমাকে দেখতে হবে, বা আজকে একটা জিনিস দেখুন, কেউ একজন একটি বহুজাতিক কোম্পানির টিভি কিনছে, ঠিক আছে, টিভিটা যদি খারাপ হয় তাহলে আপনার মনে একটা ডিসস্যাটিসফ্যাকশন হয়। আমি এখানে একটু ছোট্ট ইন্টারাপ্ট করছি। আমরা যে হয়তো এই সংজ্ঞা বেসিসে স্যার নীলাঞ্জন স্যার যে কথাগুলো বলছেন কোনো কোম্পানির উদ্দেশ্যে, তাদের কিন্তু ব্যক্তিগতভাবে আঘাত করা নয়। আমরা আসলে একটা স্ট্র্যাটেজিকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছি আমাদের আলোচনার মধ্য দিয়ে, যে স্ট্র্যাটেজি এটা আরো বেটার হতে পারতো বা করতে পারতো, একটা সংজ্ঞা বা একটা ইমাজিনেশন তৈরি করার চেষ্টা করছি, তাই তো স্যার? একদমই, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা তো এগুলো দেখি শিখবো। একদম। মানে ধরুন একটা বিরাট বড় কোম্পানি আজকে তো একদিনে বড় হয়নি, না, তার চড়াই উতরাই সব আছে। আমি বলছি যে ফিলিপস কোম্পানিটা কি শেষ হয়ে গেছে? না, আবার ঘুরে দাঁড়িয়েছে, অবশ্যই আবার কিছু স্ট্র্যাটেজি নিয়েছে। ফিলিপসের নামেই দেখবেন ইনোভেশন লেখা আছে, ওদের ট্যাগলাইনে লেখা আছে, নতুন করে ইনোভেট করছে। তার মানে এই যে প্রোডাক্ট ডিউরেবিলিটির যে কনসেপ্টটা আজ থেকে 30 বছর আগে ছিল, তখন হতো কি, তখন একরকম স্ট্র্যাটেজি আপনি নিতেন। আজকে হচ্ছে কি, প্রোডাক্টটা খারাপ হচ্ছে না, খারাপ হয়তো 5 বছরের নাগাদ গিয়ে হয়তো একটু পোলটা খারাপ হবে, তখন 50 বছরের
মাইন্ডসেট আপ নিয়ে প্রোডাক্টটা তৈরি হতো। না আবার ভালো হতে পারে, এটা ভ্যারিয়েবল। কিন্তু 5 বছরের মধ্যে 3 বছরেই এমন একটা টেকনোলজি চলে আসছে, তখন আর আপনার এক্সিস্টিং টেলিভিশনটাকে আর ভাল লাগছে। আপনি তখন এক্সিস্টিং টেলিভিশনটাকে সরিয়ে, আচ্ছা আমার টেলিভিশনটাতে তাহলে ওই মানে কি বলে এটাকে, ওই প্লাগিং সিস্টেমটা নেই, ওটিটিটা দেখতে পাচ্ছি না। স্মার্ট টেলিভিশন বুঝলে, কিন্তু ওটিটিটা দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে ওই ওটিটিটা দেখার জন্য কি করতে হবে? আচ্ছা ওটিটি দেখার জন্য আমাকে একটা স্মার্ট টেলিভিশন কিনতে হবে, এইটা বেশ। এরপর চলে এলো টেলিভিশনের মধ্যে ধরুন একটা ওয়েবক্যাম আছে। এরপর ধরুন চলে এলো যে একটা টেলিভিশনের রিমোট আছে, যে টেলিভিশনের রিমোটটা আপনি একটা সুইচ প্রেস করে আপনি মুখে কমান্ড দিচ্ছেন, তার টেলিভিশনে সেটা খুলে যাচ্ছে। আমি আমার ছোট ছোট ভাগনা ভাগ্নিকে আমি দেখেছি যে তারা রিমোটটা মুখের সামনে নিয়ে বলছে টম অ্যান্ড জেরি কার্টুন, এবং টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুনটা খুলে যাচ্ছে। এই যে সায়েন্টিফিক ডেভেলপমেন্টগুলো চলছে, তার সঙ্গে প্রোডাক্টটা ডেভেলপমেন্ট হচ্ছে। প্রোডাক্ট যেভাবে ডেভেলপ হবে সেইভাবেই, মানে আপনি যদি আজ একটা গাড়ি কিনেছেন, 3 বছর পর ওই গাড়ি কোম্পানি থেকে আপনার কাছে ফোন আসবে, আপনি গাড়িটা কেমন চলছে, ভালো। আচ্ছা আপনার গাড়িতে কিন্তু 2টো এয়ারব্যাগ ছিল, আমাদের কাছে কারণ লেটেস্ট মডেল এসেছে, এখানে 8টা এয়ারব্যাগ আছে। আপনি কি আপনার গাড়িটা এক্সচেঞ্জ করতে চান? এইটাই হচ্ছে এখন নতুন দিনের স্ট্র্যাটেজি, কিভাবে প্রোডাক্টটাকে বড় করবেন। কারণ ব্যবসা আপনি করুন না করুন, আপনি যতই ম্যানেজমেন্টের সম্মুখ ধারণ করুন, সবকিছু কিন্তু আপনার কন্ট্রোলে থাকে। এবং এর মধ্যে কিন্তু মার্কেটিং ওতপ্রোতভাবে, মানে আমি ভীষণভাবে। যে বললেন, মানে পারস্পরিক একটা নিবিড় সম্পর্ক মার্কেটিং এর সাথে রয়েছে। এক্স্যাক্টলি। বিজনেস অর্গানাইজেশন, হুম। এই বিজনেস অর্গানাইজেশনের ডেফিনিশনটা একটু শুনবো আপনার কাছ থেকে। দেখুন, একটা বিজনেসকে সঠিকভাবে পরিচালনা যখন করতে হবে, এই অর্গানাইজিং, কন্ট্রোলিং, স্টাফিং, এই সমস্ত জিনিসগুলো তার সঙ্গে যুক্ত হয়ে আছে। আমি যদি সঠিকভাবে আমার বিজনেসকে অর্গানাইজ করতে না পারি, সঠিকভাবে আমার বিজনেসকে পরিচালনা করতে না পারি, তাহলে কিন্তু বিজনেস একদিকে ফেলিয়ার হতে বাধ্য, যেটা আপনি বলেছিলেন একটু আগেই বললেন। এবার ধরুন অনেক জিনিস মার্কেটিং, অনেক জিনিস এই বহির্বিশ্বের উপরও ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আমি ওয়ার্ল্ডের মধ্যে বিজনেস অর্গানাইজেশনের পজিশনটা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, সেটাই আপনাকে বলছি যে ধরুন আমরা যারা কোভিড সার্ভাইভ করেছি, তারা আমরা দেখেছি যে ওয়ান ফাইন মর্নিং একদম বোল্ট ফ্রম দ্য ব্লু অ্যান্ড সাডেনলি একটা বিরাট একটা ম্যাসিভ চেঞ্জ। আমরা সেটা হয়তো ভাবতে পারিনি, কোনোদিন ভাবতে পারিনি যে কোভিড আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়েছে। এবার ধরুন হঠাৎ করে অনেক সুন্দর চলছিল এরকম বিজনেস, হঠাৎ করে উইদাউট এনি হার্ম, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই ব্যাপারের জন্য। এবার কথা হচ্ছে, তার মানে যে শুধু যে মানে বহির্বিশ্বের যে সমস্ত ঘটনাগুলি চলছে তার একটা ইম্প্যাক্ট আপনার ব্যবসায় পড়বে। একটু আগে আমরা বললাম যে যদি বাইরে যুদ্ধ গোলাগুলি চলে, তাহলে তার এফেক্ট আমার এখানে পড়ছে। আমার এলাকার যদি সোশিও ইকোনমিক মানে ধরুন আমার ল অ্যান্ড অর্ডার যদি ডিস্টার্ব হয়, তাহলে আমার এখানে একটা সমস্যা হবে। এগুলো তো সর্বজন বিদিত। মুশকিল হচ্ছে যে ধরুন আপনার বিজনেসের মধ্যে, আপনার কোম্পানির মধ্যে সমস্যা কিরকম হলো, মানে আপনি ধরুন লাগাম ছাড়া ভাবে স্টাফ নিলেন, বা আপনার স্টাফকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, আপনি আপনার সাপ্লাই চেনের জন্য যে ছেলেটিকে রেখেছেন বা যাকে রেখেছেন সে ঠিক করে পারফর্ম করতে পারলেন না। এই যে রাইট পারসন ইন দ্য রাইট প্লেস, এই জায়গাটা আপনি ঠিক করে করতে পারলেন না, আপনি ব্যাপারটাকে অর্গানাইজ করতে পারলেন না। তাহলে হলো কি, আপনার প্রোডাক্ট ভালো, মার্কেট ভালো, সবকিছু ভালো, কিন্তু আপনার অর্গানাইজেশনাল কন্ট্রোলটা চলে যাওয়ার জন্য আপনি কিন্তু আলটিমেটলি ফেল করলেন। এই জায়গাগুলোই কিন্তু আমরা বিজনেস ম্যানেজমেন্টের আমাদের মুখ্য জায়গা, যে এইগুলোকে কি করে ভালো করতে পারি। আমরা এমন কি করতে পারি যে ধরুন দিওয়ালির সময় অনেক কোম্পানিতে খুব কাজের চাপ থাকে, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে দিওয়ালিতে তার স্টাফরাও চায় যে একটু বাড়ি যাই, একটু ছুটি হয়তো এক্সপেক্ট করে, কিন্তু কাজের এমন চাপ যেটা এটা করা যাচ্ছে না। কোম্পানি কি করলো এখন, মোস্টলি কোম্পানিগুলোতে হচ্ছে কি, কোম্পানির ভেতর দিওয়ালি সেলিব্রেশন হচ্ছে, স্টাফেরা মিলে রঙ্গোলি তৈরি করছে, তারপর হচ্ছে দিওয়ালিতে বোনাস দেওয়া, এবং নিউজ মিডিয়া সেক্টরগুলো তাই ভীষণভাবে হচ্ছে। কারণ নিউজ মিডিয়া সেক্টরটাও তো একদম এইরকম, হসপিটাল সেক্টরটাও একদম এইরকম,
তো যাদের এই রকম জায়গাগুলো আছে, তাহলে তারা কি হচ্ছে, তারা কানেক্ট করতে পারছে, কোম্পানির সঙ্গে কানেক্ট করতে পারছে। এই কোম্পানির সঙ্গে কানেক্ট করার মানে একটা লয়াল স্টাফ পাওয়াটাও কিন্তু একটা বিজনেসের বিরাট বড় একটা ব্যাপার, বিরাট বড় একটা অংশ। এবং এই লয়াল স্টাফের রিটেনশনটাও কিন্তু ডিপেন্ড করে যে একজন এমপ্লয়ি, একজন লয়াল এবং একজন কর্মঠ এমপ্লয়ি আমার কোম্পানিতে আজকে 25 বছর ধরে আছে, এটা কিন্তু অ্যাসেটের থেকে কোনো কিছু কম নয়, অনেকটা বড় জায়গা, অনেকটা ভাস্ট জায়গা সেটা। এবং এর উপর নির্ভর করে আমাদের সত্যি কথা বলতে গেলে বহু কোম্পানি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই ধরনের এমপ্লয়ের উপর নির্ভর করে। একদমই ঠিক। আর সবথেকে বড় কথা হচ্ছে, এত সুন্দর লাগলো আপনি টোটাল বিষয়টা যেভাবে আপনি তুলে ধরলেন, স্ট্র্যাটেজি বলুন, মার্কেটিং এর সেন্স বলুন, এবং বর্তমান সময়ে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা একটু আমাদের ইউনিভার্সিটির দিকে আসি। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে, তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, অবশ্যই তাদের একটা স্বপ্ন আছে, একদম। তাদের জন্য আপনিও আছেন, নীলাঞ্জন বাবু রয়েছেন, কি ভাবেন? দেখুন, একটা ব্যাপার কি বলুন তো, যে আমরা যে সময়েতেই বড় হই, মানে আমি আমার সময় শুনেছি, হয়তো আমার বাবা মা তাদের সময় শুনেছেন, এখন আমার যারা স্টুডেন্ট, যারা আমার সন্তান সম স্টুডেন্ট, তারাও এখন শুনছে যে চাকরির বাজারটা খুব খারাপ। আমি কোনো যুগের মানুষকে বলতে শুনিনি যে চাকরির বাজারটা এবার খুব ভালো ছিল। ওরা বরাবরই একটা ট্রেন্ড, বরাবরই একটা ট্রেন্ড যে চাকরির বাজারটা খুব খারাপ। তো আমারও কথা হচ্ছে যে চাকরির বাজারটা খারাপ মানছি, সাস্টেন করাটা আরো বেশি, সাস্টেনেবিলিটিটা আরো বেশি চ্যালেঞ্জের, টিকে থাকাটা, রিটেনশনটা আরো বেশি চ্যালেঞ্জের মুখে। যেমন আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি, ক্লাসে খুবই বলি, যে আমার কাছে কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ নয়। আমি মনে করি চাকরি পাওয়াটা খুব সহজ, চাকরি করাটা খুব কঠিন। ধরুন আপনার পাশের একজন ব্যক্তি যাকে আপনি রোজ সকালবেলা দেখছেন, প্রতিদিন হয়তো তার সঙ্গে 0.5 ঘন্টা চা খাচ্ছেন, আমি যদি আপনাকে বলি যে একদম বুকে হাত দিয়ে বলুন যে উনি খুব ভালো মানুষ, বা ওনার ক্যারেক্টার সার্টিফিকেশনের জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনি কিন্তু দুপা একটুখানি সরে যাবেন, কারণ আপনি ওই মানুষটাকে অতটাও ভালো চেনেন না। তাহলে বলুন ইন্টারভিউ প্যানেলে আপনার একজন নতুন ব্যক্তির কাছে সে আপনাকে 10 মিনিটে কি চিনবে? 10 মিনিটে আমার শোকেসিং করাটা কিন্তু খুব সহজ। কিন্তু এই শোকেসিং দিয়ে, যেমন আমরা বলি যে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তুমি কিন্তু টাই পরে যাবে, তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তুমি কিন্তু খুব একদম ধোপদুরস্ত হয়ে যাবে, তুমি কিন্তু একটা আয়রন করা শার্ট পরে যাবে। কেন? ওয়াই? বিকজ ইউ নিড টু ক্রিয়েট অ্যান ইমপ্রেশন। এক্স্যাক্টলি। এই ইমপ্রেশনটা কিন্তু একটা লাস্টিং করার একটা সময়সীমা আছে, এবং খুব সহজেই 5 মিনিট আমি একজনকে ইমপ্রেস করে দিতে পারি, কিন্তু 5 দিন, 5 মাস, 5 বছর কিন্তু ইস্ত্রি করা জামা পরে, টাই পরে কিন্তু ইমপ্রেস করা সম্ভব নয়। তখন লাগে স্কিল। এই স্কিলের জায়গাটাতেই আমরা আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে সবথেকে বেশি নজর দিই। সেটা যে একটা স্কিলফুল, একটা স্কিল ডেভেলপমেন্টের জায়গাতে আমরা নিয়ে আসি। কারণ আজকের যে যুগটা আছে, যেই যুগে আপনার কম্পিউটার আছে, মোবাইল আছে, এই অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি টেকনোলজি আবিষ্কৃত হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি চলে এসছে, এই রকম জায়গায় যদি আপনাকে যদি, যেমন অনেকটাই কিন্তু আমরা এই অটোমেশনের একটা পার্ট হয়ে গেছি, আপনাকে যদি এই জায়গায় আপনাকে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু আপনার মধ্যে কিছু স্কিল থাকতে হবে অবশ্যই, এবং সেই স্কিলটার দিকেই আমরা সব থেকে বেশি নজর দিই। প্রতিটা বাচ্চার মধ্যে কিন্তু একটা ইউনিক কোয়ালিটি থাকে, এবং তাদের সব থেকে বড় ডেভেলপমেন্টের জায়গাটাই হলো যে তারা যদি সেই ইউনিকনেসটা যদি তারা আইডেন্টিফাই করতে পারে। যেমন আমাদের এখানে বিজনেস ম্যানেজমেন্ট পড়ানো হয়, মেনলি 6টা অ্যাসপেক্টে পড়ানো হয়। তার মধ্যে স্পেশালাইজেশনে পড়ানো হয়। তার মধ্যে হচ্ছে ফিনান্স আছে, মার্কেটিং আছে, অপারেশনস ম্যানেজমেন্ট আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, বিজনেস অ্যানালিটিক্স আছে, এবং এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট আছে। এই 6টা ডাইমেনশনে আমরা কিন্তু বাচ্চাদেরকে ম্যানেজমেন্ট শিক্ষায় শিক্ষিত করি, এবং অত্যন্ত গুরুত্ব ডাইমেনশন। প্রতিটা ব্যাপারই কিন্তু অত্যন্ত গুরুত্ব। কারণ আপনি যদি একবার চোখ বন্ধ করে ভাবেন যে একটা বিজনেস করতে গেলে ফিনান্স, আমি 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 বলতেই যাচ্ছিলাম, আপনি আমার মুখের কথাটা বললেন এই জায়গাটা, যে অর্থটা একটা বড় বিষয়, এবং অর্থের প্রকিউরমেন্ট, অর্থের চ্যানেলাইজেশন, এই সবকটাই কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি অর্থকে কিভাবে রাখবেন, লিকুইড ফর্মে রাখবেন না ফিক্সড ডিপোজিটে রাখবেন? আচ্ছা, আপনি অর্থটা কোন জায়গায় বিনিয়োগ করবেন, কতটা অর্থ কোন জায়গাতে স্ট্যাক হয়ে থাকতে পারবে কতদিনের জন্য,
এই যে ডিসিশনগুলো, এটা একটা ফিনান্সিয়াল ম্যানেজার সে নিতে পারে। তারপরে যে সেইখানে ট্যাক্সের একটা ব্যাপার থাকে, জিএসটি এসছে, জিএসটির একটা ব্যাপার আছে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে মানে আপনি যেমন ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন, তাহলে আপনি কিরকম পড়াশোনা করছেন কিভাবে বুঝবো? আমরা মার্কশিট দেখে বুঝবো। তেমনি বিজনেসের মার্কশিট হচ্ছে তার ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটটা বানাচ্ছে কি? ফাইন্যান্সের লোকেরা বানাচ্ছে। এই এবার ব্যালেন্স শিট হচ্ছে একটা নথি। দেখালো, সেই নথি দেখালো আপনার কত টাকা প্রফিট করেছেন, কি প্রফিট করেছেন, কবে করেছেন, কত টাকা করেছেন, কত টাকা সেল হয়েছে, কতগুলো ফিগার দিয়ে দিল। এবার এই ব্যালেন্স শিটটাকেই নিয়ে অ্যানালিসিসের জায়গায় চলে যাচ্ছে আমাদের বিজনেস অ্যানালিটিক্সের যারা স্পেশালাইজেশনের ছেলেরা আছে। এই ব্যালেন্স শিটটা হচ্ছে একটা রিপোর্ট। এবার এই রিপোর্টটার অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস কিভাবে করবেন? যেমন ধরুন আপনি একটা কথা খুব শোনেন যে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, একদম শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাই। শেয়ার বাজারে ইনভেস্ট মিউচুয়াল ফান্ড, একদম শেয়ার বাজারে ইনভেস্ট করতে গেলে আপনাকে এবার প্রথম হচ্ছে আপনার গোলটা সেট করতে হবে। আপনি লং টার্মে ইনভেস্ট করবেন না শর্ট টার্মে? তার জন্য জানতে হবে কোম্পানিটা লং টার্মে ভালো খেলবে না শর্ট টার্মে। এটা কিন্তু কোনো জ্যোতিষী বলে দেবে না। তার ফ্যাক্টস, তার ফিগার্স, তার পারফরমেন্স, তার ইন্ডিসেস, এইগুলোই কিন্তু আপনাকে বলে দেবে যে এই কোম্পানিটা শর্ট টার্মে প্রফিটেবল না লং টার্মে প্রফিটেবল। সেটা কি ফিনান্সিয়াল অ্যানালাইসিসরা একদম যারা সেই ফিনান্সিয়াল অ্যানালিটিক্স যারা আছেন তারা একদম ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যানালিসিস করে দেবে। একটা মানে কি বলে একটা এফেক্টিভ অ্যানালিসিসই কিন্তু আপনার ভবিষ্যতের ফোরকাস্টিং এ সাহায্য করে। আজ যত ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে, এই ঐতিহাসিক ঘটনা প্রবাহকে যখনই আপনি স্টাডি করছেন সেখান থেকেই কিন্তু আপনি একটা জিনিস অ্যানালিসিস করতে পারছেন। কারণ ধরুন আপনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি একটা অ্যানালিসিস করলেন যে শীতকালে আপনার এসি একটু কম বিক্রি হয়, গরমকালে একটু এসি বেশি বিক্রি হয়। তাহলে এই অ্যানালিসিসের উপর ডিপেন্ড করে আপনি গরমকালে এসির প্রোডাকশন বাড়াবেন, শীতকালে এসির প্রোডাকশন একটু কম করবেন। বা যেই এখানে যদি মার্কেটিংও অ্যাড হয় তাহলে আমরা সর্বোপরি বারবার দেখেছি শীত পড়লে পরে এসির দামটাকে কমিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো আপনি সেইভাবে আপনি তো আপনার স্ট্র্যাটেজিকে সেট করতে পারেন। ভবিষ্যতে কি হয়েছে, সেই জায়গাটাকে অ্যানালিসিস করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিকজ দ্য ফিগারস উইল টেল দ্য হোল স্টোরি। এবং ভবিষ্যতে আপনার কি পদক্ষেপ, সেই পদক্ষেপটা গ্রহণ করতে কিন্তু একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। এবং এটা বিজনেস অ্যানালিস্টিক যারা রয়েছে, যারা অ্যানালাইসিস করছে, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের উপর নির্বাচন করেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার কথা হচ্ছে যদি আপনার অ্যানালিসিস সঠিক না হয়, যদি আপনার অ্যানালিসিস এফেক্টিভ না হয়, যদি আপনার অ্যানালিসিস ভুল হয়, তখন কি হবে? সেই কারণে বেশ কিছু অ্যানালিটিক্স টুলস, সফটওয়্যার যেগুলো আমরা স্টুডেন্টদেরকে শেখাই, যে অ্যানালিসিসের বিভিন্ন রকম পদ্ধতি, বিভিন্ন রকম মেথোডোলজি তাদেরকে শিখতে হয়। কারণ হচ্ছে যে ধরুন আপনার পেট ব্যথা করছে, আপনার পেট ব্যথাতে আপনি কি কি করতে পারেন? আপনি ইউএসজি করতে পারেন, আপনি এমআরআই করতে পারেন, আপনি আরো অনেক কিছু করতে পারেন, আপনি এক্সরে করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। এবার আপনার পেট ব্যথা করছে, আপনি কি ওষুধ খাবেন? যেরকম রোগ হয়েছে আমি সেরকম ওষুধ খাবো। আমার পেট ব্যথা, আমার যদি ইনডাইজেশনের জন্য কিছু হয় আমি একরকম ওষুধ খাবো। আমার যদি স্টোন হয় বা এরকম কিছু হয় তার জন্য একটা খাবো। আমার যদি অন্যরকম কোনো ক্র্যাম্প ওঠে তাহলে তার জন্য একটা ওষুধ খাবো। ঠিক তেমনি কিরকম বিজনেস, কতদিন ধরে চলছে, মার্কেট অবস্থা কি, পোটেনশিয়াল কি, বহির্বিশ্বে সেই প্রোডাক্টের বা সেই জিনিসের চাহিদা কতটা, গ্রহণযোগ্যতাটা কতটা, এই এতগুলো জিনিস মাথায় রেখে কিন্তু তাকে অ্যানালিসিসটা ঠিক করতে হয়। যে কিভাবে অ্যানালিসিস করব, কোন টুল দিয়ে অ্যানালিসিস করব, কোন টুল থেকে অ্যানালিসিস করলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা সবথেকে সুন্দর আসবে, রিয়েল টাইম ডেটা আমি কোত্থেকে পাবো, এইগুলো তাদেরকে ভাবতে হচ্ছে। আরও একটা বিষয় আপনাকে একটু সংযোজন করে দিই, সেটা হচ্ছে যে যারা ধরুন এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে, তারা আপনি আপনার কথাতেই বললেন যে ফিচার্স, এক্সট্রা ফিচার্স নিয়ে তারা ম্যানেজমেন্টের সাবজেক্টটাকে বেছে নিয়েছে এবং যে কোনো রকমের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে তারা গ্রো করছে। একদম এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠে আসে, আমরা শুরু থেকেই পেশাগত দিকটা নিয়ে, ম্যানেজমেন্ট মানেই পেশাগত দিকের একটা বড় জায়গা রয়েছে, একদম সেটা নিয়ে আপনি আলোচনা করছিলেন। এই ছাত্রছাত্রীদের পেশাগত দিকের ভবিষ্যৎটা কোথায় দাঁড়িয়ে আছে? পেশাগত দিকের ভবিষ্যৎ বলতে দেখুন, যদি আজকে সব থেকে ভাস্ট মার্কেট বলেন তাহলে সেটা ম্যানেজমেন্টেরই।
কারণ আপনি যা ইচ্ছে করতে পারেন, যে কোনো ব্যবসা করতে পারেন, আপনি অটোমোবাইল করতে পারেন, আপনি রিটেল করতে পারেন, আপনি যা ইচ্ছে করতে পারেন, প্রচুর স্কোপিং খোলা। প্রচুর স্কোপিং খোলা। মানে ধরুন আপনি বলছেন যে আমার না এয়ারলাইন্স খুব পছন্দ, কেউ বলছে আমার না ব্যাংক খুব পছন্দ, কেউ বলছে আমার 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 কোনো একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি খুব পছন্দ। কিন্তু আপনি তো সফটওয়্যার নিয়ে পড়াশোনা করেননি। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও কিন্তু একজন ফিনান্সিয়াল ম্যানেজার থাকবে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটা মার্কেটিং ম্যানেজার থাকবে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটা অপারেশন হেড থাকবে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও একজন এইচআর ম্যানেজার থাকবে। এতগুলো পোস্ট প্রোভাইড করে একটা অফিস তৈরি হয়। একদমই। এবং এই যে যতগুলো আঙ্গিক আছে, এই সমস্ত আঙ্গিকের একজন কন্ট্যাক্ট পার্সন, একজন হেড, একজন ম্যানেজার থাকবেই। আপনার টোটাল যে স্টাফিং, এটাকে কন্ট্রোল করছে স্যালারি, কম্পেনসেশন, এই সমস্তগুলো আপনাকে দেখাচ্ছে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার, এইচআর ম্যানেজার, আমরা এইচআর বলি শর্টে। এরা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। এবার রিক্রুটমেন্ট, সিলেকশন, কার কত স্যালারি হবে, কাকে কি বেনিফিট দেয়া হবে। আপনারা জানেন যে আমরা অনেকেই জানি যে স্যালারির সঙ্গে সঙ্গে কিছু বেনিফিটও থাকে। সেই বেনিফিটগুলো কি হবে, বোনাস কত হবে, এক্সগ্রাসিয়া কত হবে, ঠিক আছে, ইএসআই ফেসিলিটি কারা পাবে, পিএফ ফেসিলিটি কারা পাবে, এই সমস্ত জিনিস, বা পে কমিশনকে আমরা কিভাবে লাগু করব, মিনিমাম ওয়েজ অ্যাক্টটাকে কিভাবে আমি লাগু করব, কিভাবে আমাকে মানে গভর্নমেন্টের যে সমস্ত দিক নির্দেশিকা আছে, গাইডলাইন্স আছে, সেটাকে আমরা কিভাবে আমার অর্গানাইজেশনে এস্টাবলিশ করব, লিভ পলিসি কি হবে। মানে ধরুন কাজের ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশন খুব বড় ম্যাটার করে। অবশ্যই। এবার স্যাটিসফ্যাকশনটা মানুষ কোথা থেকে পাচ্ছে, এটা একটা খুব জটিল প্রশ্ন। কেউ হয়তো বলতে পারে যে আমার কাছে স্যালারিটাই একটা মোটিভেটিং ফ্যাক্টর, কেউ হয়তো বলতে পারে যে না, স্যালারি মোটিভেটিং ফ্যাক্টর, একটু ছুটি-ছাটা হলে ভালো হয়। কেউ হয়তো বলে যে না ঠিক আছে, স্যালারি ছুটি আমার কোনোটাই অসুবিধা নেই, কিন্তু আমাকে যদি একটু কাজের ক্ষেত্রে যদি আমাকে একটুখানি একটু রিল্যাক্সেশন দেওয়া হয়, মানে যেমন কি, যেমন দুরকম কোম্পানি আছে। এক হচ্ছে বা দুরকম লিডারশিপ আছে, যে তারা ধরুন বলছে যে আপনার অফিস থাক বা না থাক, যাই ইচ্ছে হোক, আপনাকে অফিসে আসতে হবে, আপনাকে এই সময় থেকে এই সময় আপনাকে অফিসে থাকতে হবে। কিছু কোম্পানি বলছে আমার কাজ নিয়ে কথা, আমার কোনো অন্য কোনো ব্যাপার নেই, তুমি রাতে করো কি দিনে করো, ভারতে করো কি চীনে করো, আই ডোন্ট গিভ আ বদার। আমার মেন ব্যাপারটা হচ্ছে যে আমার কাজ চাই। এই এই যে বললাম যে কোভিড একটা আমাদের একটা অদ্ভুত শিক্ষা দিয়ে গেছে, একটা অদ্ভুত দিগন্ত খুলে গেছে। এই যে ওয়ার্ক ফ্রম হোম, এই শব্দটা আমরা খুব, শব্দবন্ধটা আমাদের কাছে এখন খুব পরিচিত, এখনো পর্যন্ত চলছে এবং আগামী দিনে আরো চলছে এই জায়গাটা। এবার ব্যাপারটা হচ্ছে যে কখনো কোনো জিনিসের তো শুধুমাত্র অন্ধকার দিক থাকে না, না আলোর দিকও থাকে। কোভিড আমাদেরকে অনেকটা ভাবে আমাদের সামাজিকভাবে নাড়িয়ে দিয়েছে, কিন্তু সেখান থেকে যে কিছু শিক্ষা গ্রহণ করেনি এটা বললেও কিন্তু ভুল বলা হবে। আমরা অনেকগুলো শিক্ষা গ্রহণ করেছি। তার মধ্যে ধরুন একটা, যেটা হচ্ছে যে এরপরে কোভিড, এই পোস্ট কোভিড যে ফেজে, আমরা কোভিডকালীন কত কোম্পানি হারিয়েছি, কত কোম্পানি নষ্ট হয়ে গেছে, অচিরে বিনষ্ট হয়ে গেছে, এ নিয়ে একটা লম্বা ইতিহাস আছে। কিন্তু কোভিডের পর বিজনেসের এই যে একটা নতুন আঙ্গিক খুলে যাওয়াটা, এটাও তো একটা বিরাট বড় ব্যাপার। এখন হয়তো যিনি অফিস করতে পারছেন না, একটা অফিস কেনার ক্ষমতা নেই, তিনি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম মোডে কিন্তু তার ব্যবসা চালিয়ে। এবং এখানে একটা কথা সংযোজন করি, আপনি হয়তো সহমত হবেন, সেটা হচ্ছে যে ডিজিটাল ম্যানেজমেন্ট, এটাও একটা বড় জায়গা। যারা ওয়ার্ক ফ্রম হোম করছে তাদের ক্ষেত্রে ডিজিটাল ম্যানেজমেন্ট এই টার্মটা এখন বর্তমানে খুব প্রচলিত। মানে যেহেতু অফিস খরচের বিষয়টা একটা, প্রত্যেকটা দিন একটা অফিসের খরচ একটা বিষয় রয়েছে, সেটা যখন বাড়িতে সে কাজটা করছে সেখানে ডিজিটাল ম্যানেজমেন্টের একটা জায়গা ভূমিকা। একদম, আপনি নিজেই লক্ষ্য করুন যে একটা ধরুন একটা রাজারহাটে আপনি একটা অফিস নিলেন, আপনি সল্টলেক সেক্টর 5 একটা অফিস নিলেন, একটা অফিসের মাসিক রেন্ট কত, ঠিক আছে, সেই অফিসের মেইনটেনেন্স, তার সিকিউরিটি, তার সিসিটিভি, তার লাইট, পাখা, বিদ্যুৎ, জল, অ্যামিনিটিজ, সমস্ত রকম কিছু, আপনি এই সমস্ত খরচাটাকে স্টপ করে দিতে পারছেন। যিনি আপনার ওয়ার্কার, তাকে আপনি রিল্যাক্সেশন দিয়েছেন যে আমাকে এই কাজটা ভাই করে দিয়ে, তার জন্য তুমি বাড়িতেই আছো। বাড়িতে থাকা মানুষের কাছে একটা স্যাটিসফ্যাকশন। আমি বড় যদি তাকে একটা ল্যাপটপ দিয়ে দিলাম, তাকে ইন্টারনেট কানেকশন দিয়ে দিলাম, কিন্তু বাকি সেই সমস্ত খরচাটাকে কিন্তু আমি, আমার দরকার করলো না। মানুষ প্রফিট করার কিন্তু একটা নতুন আঙ্গিক খুঁজে পেয়েছে, যে এই মডেলেও কিন্তু আমার ব্যবসা চলতে পারে, এবং চলছে, ব্যবসা ভালো চলছে, খুব ভালো চলছে। এবার এক্ষেত্রে দেখুন এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজার, এনারা মানব সম্পদ উন্নয়ন নিয়ে যারা ভাবেন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানে মানব সম্পদ উন্নয়ন। তো এই মানব সম্পদ উন্নয়ন, আমি দেখলাম যে একটি ছেলে, সে খুব ভালো কাজ করছে, তাকে যদি, কিন্তু তার না অপারেশন সম্বন্ধে অতটা আইডিয়া নেই,
ফিনান্সটা ভালো বোঝে, অপারেশন সম্বন্ধে তোর আইডিয়া নেই, একটা অপারেশনের একটা ট্রেনিং আমরাই কোম্পানিতেই করিয়ে দিলাম। একজন নতুন অপারেশন অ্যানালিসিস্ট আনার থেকে আমি যদি আমার বিজনেসে যারা এক্সিস্টিং এমপ্লয়ি আছে তাদের ট্রেনিং দিয়ে যদি আমি সেই জায়গাটা উন্নীত করতে পারি, তাহলে কি হবে, সেই কোম্পানির এমপ্লয়ীদের মধ্যেও কিন্তু একটা লয়্যালটির জায়গাটা থেকে যাবে, তাদের একটা ভালোবাসার জায়গাটা, একটা ইন্সপিরেশনও কাজ করবে। ইন্সপিরেশন তো মানে অভূতপূর্বভাবে কাজ করবে। এবং আপনার ব্যবসায়িক দিক থেকে এটা বেনিফিট কি হবে, আপনি যদি বাইরে থেকে একজন নতুন এখন কাউকে হায়ার করেন, সে ধরুন আপনার থেকে 1 লক্ষ টাকা স্যালারি নেবে, কিন্তু যে আমার কোম্পানির অর এক্সিস্টিং এমপ্লয়ি সে 50,000 টাকায় কাজ করছে, আমি তাকে একটা ট্রেনিং কোর্স করালাম বিনামূল্যে এবং তাকে আমি 70,000 টাকা দিলাম। এক্সিস্টিং এমপ্লয়ি একটা ট্রেনিং পেলো, তাতে সে খুশি হলো, কারণ তার স্কিল আপলিফমেন্ট হলো, স্কিল আপগ্রেড হলো, সেই কোম্পানি ভবিষ্যতে ছেড়ে দিল, এই স্কিলটা তার সঙ্গে থেকে যাবে। আর দ্বিতীয় হচ্ছে সে একটা সাবস্ট্যান্সিয়াল হাইক পেলে। তাহলে এই জায়গাগুলো ঠিক করে কিন্তু এইচআর ম্যানেজারটা কতটা স্যালারি হবে, কতটা বোনাস হবে, কতটা আমি তাকে আদার ফ্রিঞ্জ বেনিফিটস দেবো, কতটা আমি তাকে অ্যামিনিটিস দেবো, তাকে পারকুইজিটস দেবো, তাকে ছুটি দেবো, তাকে মেডিকেল লিভ দেবো, কতদিনের মেডিকেল লিভ দিতে পারি, কতদিনের পেড লিভ দিতে পারি, মেটার্নিটি লিভের সময়সীমা কত হতে পারে, এই সবের জন্য একটা সরকারি নির্দেশিকা যেমন একটা আছে, তেমনি বিজনেস হাউসগুলো তাদের একটা টার্গেট সেট করতে পারে। এবং সেক্ষেত্রে মানুষ মানে কোম্পানির সঙ্গে রিলেটেড যে মানুষরা, এমপ্লয়িরা, তারা যাতে ভালো থাকে, তারা যাতে খুশি থাকে, তারা যাতে আরো বেশি মোটিভেটেড হয়, এটাও একটা বিরাট বড়, কারণ আপনার প্রফিটের সঙ্গে কিন্তু ওই আপনার এমপ্লয়িদের জড়িয়ে থাকা তাদের এফেক্টিভনেস কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। যেহেতু এটা প্রফেশনাল একটা জায়গা, মানে একদমই প্রফেশনাল কোর্স এবং অ্যাডভান্স লেভেলের ম্যানেজমেন্ট একটা 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 জায়গা আছে। আমরা বলি অনেক সময় যে অ্যাডভান্স ম্যানেজমেন্ট। এই বিষয়টা একটু ছোট্ট করে যদি আমাদের কাছে একটু ব্যক্ত করেন, তারপর আমি স্টুডেন্টসদের বিষয়ে ঢুকছিলাম, আমরা কথা বলছিলাম। অ্যাডভান্স ম্যানেজমেন্টের বিষয়টা একটু শুনি। দেখুন, অ্যাডভান্স ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আপনার এখন সবকিছুরই একটা অ্যাডভান্সমেন্টের জায়গা চলে আসছে, এবং সেই অ্যাডভান্সমেন্টের জায়গাতে গিয়ে আপনার এই ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যেটা আমরা বললাম তাকেও একটা সেই স্তরে উন্নীত করার জায়গা এসছে। এবং এই অ্যাডভান্স ম্যানেজমেন্টও কিন্তু ডিপেন্ড করছে আপনার বিভিন্ন রকম স্কিল, বিভিন্ন রকম টেকনোলজি। যেমন এখন সমাজ বড্ড বেশি এআই নির্ভর হচ্ছে। এআই সফটওয়্যার চলে এসছে, এআই চারিদিকটা একটা জায়গা চলে আসছে। কিছু মানুষের মধ্যে কিছু থাকে যে হয়তো এবার বেশ কিছু চাকরি হয়তো খোয়া যাবে এআই এর জন্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যখন কোনো একটা এরাতে তার প্রথম পদক্ষেপটা ফেলে, তখন একটা টার্বুলেন্স হয়, অবশ্যই অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সে আবার কতগুলো দিগন্ত খুলেও দেয়। কারোর ধারণা ছিল যে হয়তো কম্পিউটার আসার পর হয়তো আমাদের চাকরি অনেক চলে যাবে। গেছে। কম্পিউটার আসার পর অনেক চাকরি চলে গেছে। কিন্তু যে নতুন দিগন্তগুলো উন্মোচিত হয়েছে তার কথাও তো আমাকে বলতে হবে। যদি কম্পিউটার না থাকতো তাহলে আমার সেক্টর 5 হতো না, আমার রাজারহাট হতো না, আমার নিউ টাউন হতো না, আমার গুরগাঁওতে আমার ব্যাঙ্গালোরে আমার সিলিকন হাব হতো না। ঠিক আছে? আমার বিভিন্ন জায়গায় যে এই সমস্ত আইটি সেক্টরগুলো খুলছে তারা আসতো না। না। ঠিক তেমনি এআই, এই যে এআই এসছে, এই এআই এর জন্য বেশ কিছু প্রথাগত স্ট্যাটিক কাজকর্ম বন্ধ হয়ে যায়। কিছু পোস্ট অবসোলেট হবে। কিন্তু আবার অনেকগুলো পোস্ট তৈরিও হবে। এআই ডেভেলপমেন্টের জন্য এখন লোক লাগবে। অবশ্যই। আগে হতো কি যে ধরুন একজন কোন একটা অফিসে একটা পার্সোনাল সেক্রেটারি রাখা হতো। তার কাজ ছিল কি? লেটার টাইপ করা, লেটার ড্রাফট করা, মেল করা, এইগুলো তার কাজ ছিল। এখন এই লেটার ড্রাফট, লেটার মেল করা এই সমস্ত এআই এর সহায়তায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়তো এই চাকরিটা হয়তো আর বেশিদিন থাকবে না। কিন্তু এআই ডেভেলপমেন্ট করার জন্য ছেলে লাগবে আমার। এআই ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যে নতুন, নতুন ছেলেমেয়েরা যারা এখন পড়ছে, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আরো অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে, একটা বড় স্বপ্ন নিয়ে বড় গোলকে সেট করে তারা লড়ছে। তারা কিন্তু এই জিনিসগুলো শিখছে। এমনকি এই বিভিন্ন এআই ইন্টিগ্রেশনটাও কিন্তু আমরা আমাদের কোর্সে মডিউলের মধ্যে রেখেছি।
আমাদের কোর্স মডেলের মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যাচ লাইন আমাদের কাছে, যে এই যে ইন্টিগ্রেশন গুলো, এইগুলো আমাদের কোর্সের মধ্যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে রয়েছে ম্যানেজমেন্টের ইয়েতে। আর কেন আমাদের এখানে এই কোর্সগুলো করতে আসবে, আমাদের এই ম্যানেজমেন্ট নিয়ে বা এই মার্কেটিং বিষয়বস্তু নিয়ে তারা কোর্সগুলো কেন করতে আসবে, তার ইউএসপিও কিন্তু এটাও সব থেকে বড়। একদম, মানে ব্যাপার হচ্ছে যে আমি প্রথমেই আপনাকে বললাম যে স্কিল সেট, বাচ্চাদেরকে স্কিলফুল করা, এটা আমাদের কাছে একটা ফার্স্ট এবং ফরমোস্ট ক্রাইটেরিয়া। আমরা সেই দিকেই নজর দিই, কারণ ক্লাসরুম লেকচার প্রয়োজন, ক্লাসরুম থিওরি প্রয়োজন, কিন্তু কথা হচ্ছে যেটা ব্যবহারিক প্রয়োগ, সেই ব্যবহারিক প্রয়োগটা যদি আমি না ঠিকঠাক করে শিখি, তাহলে কিন্তু সেইখানে কোথাও একটা ওই পুঁথিগত বিদ্যা এবং ব্যবহারিক প্রয়োগের মধ্যে একটা ডিফারেন্স থেকে যায়, প্র্যাকটিক্যাল সেন্সটা থাকে না। এবং তার জন্য আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি সেটা হচ্ছে বিভিন্ন রকম স্কিল সেটগুলো তাদের মধ্যে তৈরি করা, বিভিন্ন রকম এআই টুলসের তাদেরকে ট্রেনিং দেওয়া, বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল সফটওয়্যারের তাদেরকে ট্রেনিং দেওয়া, বিভিন্ন রকম আজকে বাজারে যে সমস্ত বিভিন্ন রকম অফিস ম্যানেজমেন্ট সিস্টেম, ইআরপি সিস্টেম চলে, ধরুন স্যাপ, ওরাকেল, এ সমস্ত বিষয়, মাইক্রোসফট ফিনান্সিয়ালের দিকটা দেখছে, ফিনান্সিয়াল দিকটায় ধরুন আবার মাইক্রোসফট অফিস, এগুলো একটা বেসিক স্কিল সেট। এগুলো যদি থাকে একটা বাচ্চার, তাহলে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে তার জায়গাটা যেতে পারে। প্রথম যে কথাটা আমি বলেছিলাম যে চাকরি পাওয়াটা কিন্তু সোজার, চাকরিটা করাটা কিন্তু কঠিন। তো চাকরি করার জায়গাটা কিন্তু স্কিল সেট থাকতে হবে। তো এইভাবে আমরা বাচ্চাদেরকে স্কিলফুল করি। এবং আরো একটা জিনিসে যেটা আমরা ভীষণভাবে গুরুত্ব দিই, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। স্টুডেন্টদের আমাদের এখানে 100% ইন্টার্নশিপ এবং মাল্টিপল ইন্টার্নশিপ, মানে একটা স্টুডেন্টকে আমরা একাধিক ইন্টার্নশিপের অপরচুনিটি দিই। যেমন ধরুন সে ফার্স্ট একটি স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে ধরুন সে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে সে ইন্টার্নশিপ করেছে। আচ্ছা, আবার থার্ড সেমে সে হয়তো আপনার ধরুন গ্রামীণ ব্যাংকে একটা ইন্টার্নশিপ করেছে, বা ধরুন গোদরেজ কোম্পানিতে একটা ইন্টার্নশিপ করেছে, বা বার্জার পেন্টস একটা ইন্টার্নশিপ করেছে। ইন্টার্নশিপ অপরচুনিটিগুলো আমরা তাদেরকে দিই, তারা সাকসেসফুলি ইন্টার্নশিপ করে আসে। এবং সবথেকে বড় কথা হচ্ছে ইন্টার্নশিপের মাধ্যমে যে ব্যবহারিক যে জায়গাটা, প্র্যাকটিক্যাল নলেজ, যেটা আপনি বললেন ভীষণ গুরুত্বপূর্ণ, প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু সে একদম মার্কেট থেকে নিয়ে আসে। যে এখান থেকে প্রথম হয় কি, দেখুন ফ্রেশার্স নেয়ার ক্ষেত্রে কোম্পানি একটু কিন্তু নাকশিট করে যে আচ্ছা একদম ফ্রেশার, কিন্তু ব্যাপার হচ্ছে যে হাউ টু অ্যাক্ট ইন আর অফিসে আমি কিভাবে থাকবো, অফিস ম্যানেজমেন্ট, কাজ কি করে করব, এই ব্যাপারগুলো, ব্যবহারিক প্রয়োগ, এই ব্যাপারগুলো জেনে যে যাবে, তাকে কিন্তু নিতে অতটা কোম্পানির অসুবিধা না। এবং আমার এখানে মনে হয় যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্টার্নশিপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ইন্টার্নশিপ না করলে স্টুডেন্ট কিন্তু বুঝতে পারবে না যে মার্কেটটায় কি চলছে। ফার্স্ট সেমে যে ইন্টার্নশিপ করছে, ধরুন সেখান থেকে একটা প্লেসমেন্ট হয়ে গেল, সে কি তাহলে সেকেন্ড সেমে ট্রাই আপ করতে পারবে না, বা সে আপনারা কতটা মোটিভেটেড করে? দেখুন একটু অফবিট জায়গায় আপনাকে রাখা হয়। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ইন্টার্নশিপের আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ধরিয়ে দিলেন, যেটা হচ্ছে যে আমরা ইন্টার্নশিপ করাই শুধু শেখা পড়ার ব্যাপারটা নয়। আর একটা জিনিস ভাবুন, যে একটা কোম্পানি তার প্রেমাইসিসে আপনাকে অ্যালাউ করেছে, আপনার সঙ্গে 6 মাস আপনাকে কাজ করালো, বা 3 মাস আপনাকে একটা ইন্টার্নশিপে রাখলো, ইন্টার্নশিপ হয়ে যাওয়ার পর আপনাকে ছেড়ে দিল। কাল যখন একটা তার ওয়ার্কারের প্রয়োজন পড়বে, সে কি করবে? সে কি একজন নতুন কোল্ড কলিং করে একজন নতুন ফ্রেশারকে নিয়ে আসবে, নাকি যে তার এখানে কাজ করে গেছে, টেস্টেড, ওকে, যার সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা বলুন, বা সম্পর্ক বলুন, বা পরিচিত, মানে আপনি বলুন, আপনি আপনার বাড়িতে একজন পরিচিত কাজের মানুষকে জায়গা করে দেবেন, না একজন সম্পূর্ণ অপরিচিত? না, আমি এই কথাটা একদমই ব্যক্তিগত স্তরে বললাম, কারণ বিগত 20টা বছর মিডিয়াতে আমার চলাফেরা, এবং এটা রেডিও স্টেশন, সেখানেও একটা টিম ম্যানেজমেন্ট দেখেছি, এবং অফিস ম্যানেজমেন্ট, তারা বহু ইন্টার্নশিপ করতে এসছেন, এবং যারা ইন্টার্নশিপ করে বেরিয়ে গেছেন তাদের মধ্যে থেকে হয়তো কাউকে সিলেক্ট করে নেওয়া হয়েছে, বা এই জায়গাটাই আমি বলতে যাচ্ছিলাম, যে দেখুন আমাদের এখানে এরকম যদি উদাহরণ দেখেন, তাহলে মানে প্রচুর উদাহরণ, যে এখান থেকে ইন্টার্নশিপ করে গেছে,
ইন্টার্নশিপ করেছে, সাকসেসফুল ইন্টার্নশিপের পর সেই কোম্পানি থেকে আমাদেরকে তার কাছে অ্যাপ্রিসিয়েশন মেল এসছে দ্যাট হি হ্যাজ ডান আ ফ্যান্টাবুলাস জব, এক্সিলেন্ট এফার্ট হি হ্যাজ বিন মেড। তো আমরা তাকে অফার করতে চাই। একদম অন্তিম পর্বে চলে এসেছি, মানে আলোচনার বলবো না, আড্ডার অন্তিম পর্ব। একদম। আমাদেরও একটা পর্ব আছে, নেক্সট পর্বে আবার বসবো আমরা আলোচনার বিষয়বস্তু নিয়ে। নীলাঞ্জন মিত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। এতগুলো স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তারা জানতে চায় ভবিষ্যৎ পরিকল্পনা ম্যানেজমেন্ট নিয়ে নীলাঞ্জন মিত্র কি বার্তা দিতে চায়। দেখুন, ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি একটাই বলতে পারি যে সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের কিন্তু একটা ভাস্ট ফিল্ড রয়েছে এবং এই ফিল্ডে ম্যানেজমেন্টের চাকরির বাজার রয়েছে, ম্যানেজমেন্টের চাকরির একটা কিন্তু বড় দিগন্ত খোলা আছে। এবং এতক্ষণ আলোচনায় আমরা যে কথাগুলো বললাম, যে ফিনান্স বলুন, মার্কেটিং বলুন, অপারেশনস বলুন, অ্যানালিটিক্স বলুন, এগ্রি বিজনেস বলুন, বিভিন্ন জায়গায় এই যে জায়গাটা খোলা রয়েছে, এখানে যদি একটা স্কিল সেট করে যদি আমরা লড়তে পারি এবং যদি কতগুলো স্পেশালাইজ স্কিল, অটোমেশন, এগুলো যদি আমরা শিখে যদি আমরা প্রপারভাবে লড়তে পারি, তাহলে কিন্তু মাঠ আমাদের, গোলও আমাদের। আমরা কিন্তু লড়তে পারবো, আমরা কিন্তু জায়গা করে নিতে পারবো। কারণ যে কথাটা বলে আমি শুরু করেছিলাম যে চাকরির বাজার হয়তো খারাপ, আরও একটা কথা বাস্তব, সেটা হচ্ছে সঠিক এবং সুদক্ষ লোকেরও কিন্তু অভাব রয়েছে। আচ্ছা, এসবিইউ কেন সিলেক্ট করবে? এসভিউ এই কারণেই সিলেক্ট করবে কারণ আমাদের ইউনিভার্সিটি কিন্তু শুধুমাত্র ক্লাসরুম থিওরি নয়, একটা প্রপার আপলিফমেন্ট এবং প্রপার আপগ্রেডেশনের ওপর তারা গুরুত্ব দেয়। এবং আমাদের এখানে একটা ভীষণ ওয়েল ইকুইপড লাইব্রেরি, পড়াশোনার সাথে সাথে যদি একটা ব্যক্তিগত স্তরে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো হয় তার জন্য খেলাধুলার ব্যবস্থা, অনেকগুলো এখানে ট্রেনিং করানো হয়। যেমন আমাদের সঙ্গে যুক্ত আছে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক আমাদের এখানে ট্রেনিং করাচ্ছে, স্টুডেন্টদেরকে ট্রেনিং করাচ্ছে, তারাই করাচ্ছে, তারা ক্যাম্পাসিং করাচ্ছে, আমাদের সঙ্গে তাদের চুক্তি এবং আমাদের সঙ্গে তারা কাজ করছেন। বা ধরুন আমরা এখানে স্যাপের ট্রেনিং দিচ্ছি, এই হাই এন্ড ট্রেনিং, কিছু হাই এন্ড টুলস। তারপর হচ্ছে ভবিষ্যতে সে যদি মানে কর্পোরেট না থেকে যদি একাডেমিক্সও আসতে চায়, তাহলে তাকে রিসার্চের জন্য একটা বড় দিগন্ত খুলে। নীলাঞ্জনবাবু, একদম ছোট্ট করে একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করি, একটা ম্যানেজমেন্টের স্টুডেন্টের মধ্যে কি কি এলিমেন্টস থাকা উচিত, কি কি এলিমেন্টস বর্তমান থাকলে পরে সে ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসেবে যোগ্য বা একজন পারফেক্ট এমপ্লয়ি বা ম্যানেজমেন্ট ডেভেলপার হিসেবে লক্ষিত হতে পারে? দেখুন, ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আপনি যদি আপনার মধ্যে যদি বলেন যে কি ইনহেরিটেড স্কিল সেট গুলো আছে, আপনি স্কিল সেট বলেছেন, আমি শুনেছি। স্কিল সেট গুলো দেখুন, তার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি দেখেছি যে যদি এরকম স্টুডেন্ট এসছে আমাদের এখানে, যে হয়তো সে কোনো একটা স্কিল সেটও তার খুব একটা বেশি ছিল না, কিন্তু যে কোনো জায়গায় সফলতার মূল চাবিকাঠি হচ্ছে যে আপনার একাগ্রতাটা থাকতে হবে, আপনার হাঙ্গার থাকতে হবে, খিদে, জয়ের খিদেটা থাকতে হবে। জয়ের খিদে যদি থাকে, বাকি স্কিল সেটগুলো আপনার পরপর চলে আসবে। এক্ষেত্রে জাস্ট এক লাইনে বলে রাখি, মানে ধরুন আমাদের এখানে একজন ম্যানেজমেন্ট পড়তে এসেছিল একটি স্টুডেন্ট, তার 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 অঙ্কে ভীষণ ভয়। তো বলছে, স্যার অঙ্ক ফিনান্স এসে আমার দ্বারা হবে না। সেই মেয়েটি কিন্তু আজকে একটি ভীষণ বড় বহুজাতিক সংস্থাতে একজন এইচআর ম্যানেজার হিসেবে সে কর্মরত। বাহ! এবং সে সেই জায়গাটা যে আমি হিউম্যান রিসোর্স নিয়ে পড়বো, অপেক্ষাকৃত অ্যানালিসিসের জায়গায় একটু কম, আমি অতটা ম্যাথামেটিক্যালি অত সাউন্ড নই স্যার, আমি এই জায়গাটা একটু করতে চাই। ওয়েলকাম, সে করেছে। এবং ওই যে প্রথম কথা হচ্ছে যে আপনি যে বললেন যে তার মধ্যে কি কি কোয়ালিটি বা স্ট্রেংথ থাকতে হবে, আপনি একটা জিনিস দেখবেন, আমরা যদি অ্যানালিসিস করি, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু স্ট্রেংথ এবং উইকনেস আছে। একজন সঠিক ম্যানেজমেন্টের স্টুডেন্ট হচ্ছে সে যে তার উইকনেস গুলোকে স্ট্রেংথে কনভার্ট করতে পারে, ঠিক, এবং যার ইনহেরিটেড যে স্ট্রেংথ গুলো আছে সেগুলোকে আরো বেশি সে শার্প করতে পারে। এইটাই একমাত্র কোয়ালিটি দরকার। লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য ভেদ করার জন্য দম থাকতে হবে, জয়ের খিদে থাকতে হবে, তাহলেই কিন্তু সে সফল ম্যানেজমেন্ট প্রফেশনাল হতে পারে।
কেমন বিভাগীয় প্রধান নীলাঞ্জন মিত্র, সে তার সময় ম্যানেজমেন্টের যে কোর্সগুলো করেছিল, যেই ডাইমেনশনের মধ্য দিয়ে যে এসছে, যেই সুযোগ সুবিধাগুলো পায়নি, আজকে যে জেনারেশনটাকে দেখে, এই এর মধ্যে কতটা তারতম্য খুঁজে পাওয়া যায়? দেখুন অনেকটাই, মানে আমরা যখন আমাদের ম্যানেজমেন্টের পড়াশোনা করেছি সেই সময়ে সত্যি কথা বলতে যে আমরা অনেক ফেসিলিটি তখন অ্যাভেলেবেল ছিল না, মানে আমরা পাইনি বললে ভুল হবে, অ্যাভেলেবেলই ছিল না। তো সেই জায়গাগুলো কিন্তু আজকে অনেকটা স্টুডেন্টদের কাছে চলে এসছে, স্টুডেন্টদের নাগালের মধ্যে চলে এসছে। আমার কথা হচ্ছে যে স্টুডেন্ট যদি চায়, এই যে আমি বারবার করে বলছি খিদে, হাঙ্গার তার থাকতে হবে, সে যদি চায় যে আমাকে এইটা করতে হবে, তাহলে এসবিও সর্বতভাবে তার সঙ্গে আছে। যত রকম ডেভেলপমেন্ট পসিবল, যত রকম ডেভেলপমেন্ট করা যায়, তাদেরকে আরো বেশি চাকরিমুখী করা, এবং চাকরিমুখীর থেকেও বড় আমাদের অনারেবল চ্যান্সেলর স্যার ডক্টর নন্দন গুপ্তর একটা খুব বড় স্বপ্ন আছে যে অন্ত্রপ্রেনার তৈরি করা। যে আপনি চাকরি করলে তো আপনি চাকরি করলেন, আপনি যদি অন্ত্রপ্রেনার হন তাহলে কিন্তু আপনি আরো 10 জনকে চাকরি দিলেন, ঠিক সোসাইটাল একটা বিরাট বড় ডেভেলপমেন্ট করবেন। আমাদের 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 ভারতবর্ষের সরকার, আমাদের আমাদের তাদেরও কিন্তু একটা বড় আছে অন্ত্রপ্রেনার তৈরি করা। এই জন্য বিভিন্ন স্টার্ট আপ কম্পিটিশন, হ্যাকাথন, বিভিন্ন জিনিস সমস্ত হচ্ছে, যে আমরা যদি করতে পারি, আমরা যদি কিছু অন্ত্রপ্রেনার তৈরি করতে পারি, তাহলে কিন্তু তারা সোসাইটির একদম নকশা বদলে দেবে। কিন্তু বারবার একটা প্রশ্ন উঠে আসে যেই জায়গাটা, সেটা হচ্ছে যে অর্থ একটা বড় জায়গা। এই কোর্সগুলো করতে আসবো, অর্থের জায়গায় বাধা পেয়ে যাচ্ছি, ইকোনমি একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ফ্যামিলির দিক থেকে। সেই রকম জায়গায় কি কোনো রকমের কোনো সুযোগ সুবিধা? দেখুন আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির আমাদের যে একটা প্রতিটা ইউনিভার্সিটির কিছু ভ্যালুজ আছে। তো আমাদের ভ্যালুজ হচ্ছে যে আমরা কিন্তু ভীষণ মিনিমাম কস্টে, ভীষণ মিনিমাম খরচে, অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচারে যাতে তারা পড়াশোনা করতে পারে, আমরা এই জায়গাটা খুব বেশিভাবে নজর দিই। এছাড়া বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা রয়েছে, মানে স্কলারশিপ যেগুলো স্কলারশিপ রয়েছে, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ রয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে, বা ধরুন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফেসিলিটি রয়েছে, ব্যাংক লোনের ফেসিলিটি রয়েছে। এই সমস্ত দিক থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনাকে সহযোগিতা করবে। আমাদের মোদ্দা যুক্তি হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে অর্থটা যেন অন্তরায় না হয়ে দাঁড়ায়, এবং সেই ক্ষেত্রে সেটা মনে রেখেই, যেমন আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু একটা বড় জিনিস হচ্ছে অনেক প্রান্তিক স্তর থেকে, বা আমাদের ইউনিভার্সিটিতে অনেক গ্রামাঞ্চলের দিক থেকে অনেক স্টুডেন্ট কিন্তু আসে, এবং তাদের সংখ্যাটাই বেশি আমাদের ইউনিভার্সিটিতে, যেহেতু একটা অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার অ্যান্ড দে আর ডুইং ওয়েল। তাদের মধ্যে সেই লড়াই করার মানসিকতাটা আমরা যেটা দেখি তারা করছে। তাদের হয়তো অনেকগুলো প্রবলেম রয়েছে, যেমন একটা বিরাট বড় প্রবলেম হচ্ছে কমিউনিকেশন। শব্দরত্ব একটা বড় জায়গা। কমিউনিকেশন মানে আমি ভার্বাল কমিউনিকেশনের কথা বলছি, যে ধরুন ভীষণ ভালো জানে, কিন্তু কথা বলতে গিয়ে কোথাও একটুখানি একটা আড়ষ্টতা রয়েছে। ছোটবেলা থেকে বাংলা মিডিয়াম স্কুলে পড়েছে, গ্রামাঞ্চলে থেকেছে, কিন্তু একটা আড়ষ্টতা রয়ে গেছে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এই জায়গাগুলোতেই, যে কোন জায়গাটায় আমাদের বাঙালি স্টুডেন্টরা মার খাচ্ছে, সেটা হচ্ছে যে একটা স্পিকিং পাওয়ারের জায়গাটা অসুবিধা চলে আসছে। খুব ভালো লিখতে পারছি, এটা কি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি তৈরি করছে? একদম, এবং কথা বলার ক্ষমতাটা একদম, এবং ডে ওয়ান থেকে আমাদের কোর্স কারিকুলারটা যদি আপনি একবার দেখেন, তো সেখানে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট উভয় লেভেলেই কিন্তু বিজনেস কমিউনিকেশন, কমিউনিকেটিভ ইংলিশ, কন্টেন্ট রাইটিং অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই টাইপের কোর্সগুলো কিন্তু প্রতিটা সেমিস্টারে রয়েছে, আমরা রেখেছি। এবং ধারাবাহিকভাবে যদি তারা এই কোর্সগুলো, তারা যদি এই সাবজেক্টগুলো অধ্যয়ন করে, এবং আমাদের ভীষণ ওয়েল কোয়ালিফাইড যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছে, যাদের একটা বড় অংশ কিন্তু একসময় ইন্ডাস্ট্রি সার্ভ করে এসছেন, তো তারা কিন্তু ব্যাপারটা গুরুত্বটা বোঝেন। যে দেখুন খুব ছোট ছোট জিনিস, একটা সিভি কিভাবে লিখতে হবে, এই যে বললাম না ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে। একটা সিভি কিভাবে লিখবো, সিভিটা যখন যাবে তাহলে সিভিটা থেকে আমার প্রথম একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে। সিভিটাই যদি আপনার একটা অগোছালো, অবিন্যস্ত থাকে, আপনি ওখানেই কিন্তু সাইড হয়ে গেলেন, আপনার সঙ্গে কথাই বললো না, আপনাকে দেখাই হলো না যে আপনার মধ্যে কি পোটেনশিয়াল আছে। বেশ, সিভিটা খুব ভালো লিখলেন, কিন্তু কথা বলতে গেলে যেমন একটা খুব বেসিক জিনিস, প্রত্যেকটা ইন্টারভিউতে একটা খুব বেসিক জিনিস দরকার হয়, যে
টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। হুম। এইটা বলতে গিয়ে একটা স্টুডেন্ট বারবার হোঁচট খাচ্ছে। কেন? সে কি তার নিজের সম্বন্ধে জানে না? না, কনফিডেন্সের অভাব। কনফিডেন্স। এই জায়গাটায় যদি তার মধ্যে স্পিকিং পাওয়ারটা চলে আসে, সে যদি ২-৪টে স্কিল তার মধ্যে রপ্ত হয়ে যায়, তার মধ্যে কিন্তু আল্টিমেটলি এই যে ডিসকমফর্টের যে নাটশেলটা আছে আস্তে আস্তে কিন্তু ভাঙবে। একটা বটল নেকটা ভেঙে সে বেরিয়ে আসবে। কনফিডেন্সের মাধ্যমেই কিন্তু একটা স্টুডেন্ট বড় হয়। আর এটা এসবিইউতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট সময় থেকেই এই স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে তৈরি করে। একদম আমরা চাইছি সেটা, আমরা করছি সেটা, এবং আমাদের নিরন্তর প্রচেষ্টাই হচ্ছে সেটা যে আমাদের স্টুডেন্টরা যেন মানে কনফিডেন্সের অভাবে না ভোগে। তো ফলে এরকম হয় যে কোনো একটা কোম্পানি এসছে চাকরি মানে আমাদের এখানে তো ক্যাম্পাস প্লেসমেন্টে কোনো একটা কোম্পানি এসছে, তো স্টুডেন্ট বলছে যে স্যার এই কোম্পানিটা না আমি বসবো না, কারণ আমি যে জবটা চাইছি এটা সেই জবটা নয়। আমরা তাদেরকে বলি যে তুমি বসো, ক্যাম্পাসিং এ বসো, ফেস করো লাইফ কোয়েশ্চন, কারণ এর থেকে বড় লাইফ সেশন আর কিছু হয় না। এক্স্যাক্টলি। তুমি লাইফ সেশনটা ফেস করো, চাকরিটা পাও, করবে কি করবে না সেটা তোমার পরবর্তীকালে তুমি কল নেবে। কিন্তু কথা হচ্ছে একটা স্টুডেন্ট, তার কাছে ৪-৫টা চাকরি রয়েছে, ৪-৫টা অফার লেটার পেয়েছে, সেই স্টুডেন্টটা কিন্তু আস্তে আস্তে একটা কনফিডেন্সের জায়গায় চলে আসছে। সেই কনফিডেন্স কিন্তু তার পড়াশোনা, তার চলা বলা, তার কথা বলায়, তার সামগ্রিক যে ডেভেলপমেন্ট তাতে কিন্তু দুর্দান্তভাবে মানে প্রতিফলিত। পুরোটাই একটা প্রেজেন্টেশন লেভেল, একটা পুরোটা একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি এখানে ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্টটা ঢুকেছে, যখন সে কমপ্লিট করে বেরোচ্ছে, ইটস আ কমপ্লিটলি চেঞ্জড পারসন, একদম অন্য একটা ব্যক্তি। এবং সেটাই স্বাভাবিক, সেটাই সবথেকে বড় স্বাভাবিক বিষয়। আর এই বিষয়টা আছে বলেই কিন্তু এসবিইউতে ম্যানেজমেন্টের জন্য মানুষ, স্টুডেন্টসরা আসতে চাইছে, এবং যারা আসতে পারছে না এখনো পর্যন্ত তাদের জন্য আমরা জানান দিলাম। ঠিক এইভাবে আলোচনার মধ্য দিয়ে একটা নিবিড় সত্যি কথা উঠে এলো যে জানার খিদেটা থাকতে হবে, তাই তো? জানার খিদে, জয়ের খিদে। জয়ের খিদে, জানার খিদে এবং জয়ের খিদে থাকতে হবে। তাহলেই কিন্তু এই যে ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা সম্পর্কে এগোনো যাবে এবং যে কোনো স্কিল সম্পর্কে এগোনো যাবে। এবং এসবিইউতে আসুন, দেখুন, আমাদের এই পডকাস্ট সেশনের মধ্য দিয়ে প্রত্যেকটা সাবজেক্টকে পার্সোনালি জানুন এবং একটু অন্যভাবে জানুন, অন্যভাবে চিনুন। শুধুমাত্র যাচাই করে, শুধুমাত্র আমাদের কথার ওপর নয়, তাই তো? আমাদের কথার ওপর নয়, যাচাই করুন, যাচাই করে নিজে দেখে নিন ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাস, তারপরে বিচার করুন না। অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে এতটা সময় থাকার জন্য, এই পডকাস্ট সেকশনটা আরো গুরুত্বপূর্ণভাবে দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটু লাইক, একটু শেয়ার, আর আমাদের এসবিইউ পডকাস্টে ছোট একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।